রাস্তার মাঝখানে একজন লোককে নিচে ফেলে মারধর করছে কিছু ছেলে, আর তার পাশে একটা বাইকের ওপর বসে আছে একজন পুরুষ। সাদা পাঞ্জাবি আর গায়ে শাল জড়ানো এক পুরুষ, হাতে তার সিগারেট, মুখ ভর্তি চাপদাড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আহিল ভাই, ওরে কি সাইরা দেমু? অনেকক্ষণ হইলো মারতাছি। এতক্ষণ বাইকের ওপর বসে চুপচাপ সব দেখছিল আর মনের সুখে সিগারেট খাচ্ছিল আহিল। শাওনের কথায় বাইক থেকে নেমে রাস্তায় পড়ে থাকা লোকটার কাছে গিয়ে বসে। ভাই, আমার একবারের মতো মাফ করে দেন, আর এমন করবো না আমি। লোকটার কান্না দেখে আহিল মুচকি হাসে, লোকটার কলার ধরে দাঁড় করায়। আমার এরিয়াতে গিয়ে আমার লোককে মারার সাহস তুই কোথা থেকে পেলি? তোর কি একবার মনে হলো না আহিল এখনো বেঁচে আছে? ভাই, আমার ভুল হয়েছে। লোকটা আর কিছু বলতে পারে না, তার আগেই আহিল লোকটার গলা চেপে ধরে। পাশে থাকা সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। হঠাৎই কেউ একজন আহিলের হাত ধরে ফেলে শক্ত করে। কি করছেন কি আপনি? একটা মানুষকে মারছেন কেন? অনেকক্ষণ ধরে দেখছি, কিন্তু মাস্তান হয়েছেন বলে কি যা খুশি তাই করবেন নাকি? আর আপনারা এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, লোকটাকে একটু সাহায্য করছেন না? আহিল এবার ঘুরে তাকায়। আহিল তাকায় তো তাকিয়ে থাকে। ওর সামনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো থেকে আহিল চোখ সরাতে পারছে না। কি দেখছেন এইভাবে তাকিয়ে? রাস্তাঘাটে এমন মাস্তানি বন্ধ করুন, মাস্তান একটা। মেয়েটা ওর চোখের সামনে দিয়ে লোকটাকে ওর হাত থেকে ছাড়িয়ে দিয়ে সামনের দিকে চলে যায়। আহিল এখনও মেয়েটার যাওয়ার দিকেই তাকিয়ে আছে। কোমর ছোঁয়া রেশমি চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একটু দূরে যেতে শাওন এসে আহিলের পাশে দাঁড়ায়। কি রে বেটা, বাইসা আসোস নাকি মইরাই গেছিস? শাওনের কথায় আহিলের টনক নড়ে। শাওনের দিকে তাকায়, পরে বাকিদের দিকেও তাকায়। সবাই অবাক চোখে ওর দিকেই তাকিয়ে আছে। এটা কি হইল ভাই? একটা মাইয়া আইসা কি করলো? আপনি কিছু কইলেন না কেন? আমি মেয়ে মানুষদের কিছু বলি না সিয়াম। ওটার কয়েকদিন দেখ, যদি আবার ভুল করে জান মেরে ফেলবি। কথাটা বলে বাইকে গিয়ে উঠে বসে। এই সময়টুকু কি হলো মাথায় ঢুকছে না। জীবনে এমন কত কিছু করেছে আহিল, কখনো কেউ ওর কাজে বাধা দেওয়ার সাহস পর্যন্ত করেনি। আর আজ একটা মেয়ে এসে কিনা ওর হাত থেকে লোকটাকে ছাড়িয়ে দিয়ে চলেও গেল। আহিলের কেমন যেন লাগছে। শাওন এসে আহিলের পেছনে উঠে বসে। আহিল বাইক নিয়ে চলে যায় ওদের ক্লাবে। আহিল, পুরো নাম আদিয়ান আহমেদ আহিল, বাবা মায়ের একমাত্র ছেলে। আহিলের বাবা হাবিব আহমেদ একজন রাজনীতিবিদ, আর মা রেবেকা বেগম। আহিল নিজেও রাজনীতির সাথে জড়িত। বাবার অনেক নামডাক থাকলেও আহিল নিজের পরিচয়ে ও পরিচিতি সকলের কাছে, সবথেকে বেশি হলো ইয়াং জেনারেশনের কাছে। সবাই যেন আহিল বলতে পাগল। আহিলও এসব নিয়েই থাকে। সারাদিন রাজনীতির কাজে ব্যস্ত থাকতে হয়। আজকে গিয়েছিল পাশের এলাকায়। আহিল রাজনীতির সাথে জড়িত থাকায় ওর শত্রুর অভাব হয়নি কখনো। তবে তারা আহিলের ক্ষতি না করতে পারলেও ওর কাছের মানুষের ক্ষতি সবসময় করে এসেছে। এর জন্যই যাওয়া। তবে এখন কেন যেন মনে হচ্ছে আজকে যাওয়াটা ওর জন্য শুভ ছিল। ক্লাব ঘরের চেয়ারে বসে আছে আহিল। সামনে দাঁড়িয়ে আছে শাওন, সিয়াম আর রবিন। ওরাও আহিলের মুখের দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহে। ওরা জানে আহিল কিছু একটা বলবে। তুই কি কিছু বলবি? এমন চুপ করে বসে আসুস কেন? হ ভাই, কিছু তো কন। তুই কি ওই মেয়েটার কথা ভাবতাছস? দেখ, তুই যে এমন মেয়েটার সাইরা দিবি, এইটা কিন্তু আমি ভাবি নাই। কত বড় সাহস দেখছো এতটুকু মেয়ের! আহিল চুপ করে বসে আছে। সত্যি তো, যেই আহিলের সামনে লোক কথা বলতে ভয় পায়, আর আজ এতগুলো মানুষের সামনে কিনা একটা মেয়ে এমন অবস্থায় ফেললো। এইবার প্রচুর রাগ হয় আহিলের। মেয়েটাকে আমার চাই, উঠিয়ে নিয়ে আসবি কালকের মধ্যে। হয়ে যাবে ভাই। আহিল এইবার চেয়ারে মাথা হেলিয়ে বসে, মুখে তার মুচকি হাসি। রিপার রুমে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছে রাফিয়া। পুরো নাম রাফিয়া সুলতানা রাফা। বাড়ি চট্টগ্রাম, তবে ঢাকায় খালার বাসায় এসেছে আজ 2 দিন। উদ্দেশ্য ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হওয়া। এই যে সে এক বিপদ বাঁধিয়ে ফেলেছে, তা রিপা তাকে বোঝাতে চাইছে। তুই কিভাবে এত শান্তিতে আছিস? তুই জানিস তুই কি করেছিস? কি রে, তুই সেই তখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস? কি করেছি কি আমি? একজন লোকটাকে ওইভাবে ধরে মারছিল, আমি তো আরো বাঁচিয়ে দিয়েছি। বাঁচিয়েছিস না ছাই? এখন কোনো বিপদ না হলেই হয়। ওনাকে চিনিস তুই? উনি একজন নেতা, ওনার বাবা একজন এমপি। যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন? ওনার বাবা এমপি, উনি তো না। আর ওনাকে চেনার কোনো ইচ্ছেও আমার নেই। কি করবে আবার উনি? একেবারে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব। রিপা হতাশ, কাকে কি বলছে সে, কিন্তু মনে মনে ভয়ও পাচ্ছে।
আহিলকে রাফিয়া না চেনুক, কিন্তু রিপা তো চেনে। রাফিয়াকে কেন যে আটকালো না? মেয়েটা এত দোষী, কারো কথাই শোনে না। রাফিয়া মনের সুখে শুয়ে আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে রাফিয়া আর রিপা। উদ্দেশ্য ভার্সিটি। কাল রাফিয়াকে অনেক বলেছে রিপা যাতে কোনোদিন রাস্তায় ওই ছেলেগুলোকে দেখলে সরি বলে দেয়, কিন্তু রাফিয়া সেসব কথা কানেই নেয়নি। দুজনে হেঁটে হেঁটে গলির মুখে আসতেই রিপা লক্ষ্য করে রবিন আর সিয়াম দাঁড়িয়ে আছে। রিপা মনে মনে এই ভয়ই পাচ্ছিল। রাফিয়ার হাত টেনে ধরে রিপা। শোন না, আজ যেতে হবে না, কাল যাব। বাড়ি ফিরে চল। বাড়ি কেন যাব? আর তুই না বললি আজ ভর্তি ফর্ম দিবে? না, কাল দিবে, আর চল। রাফিয়া রিপার কথা কিছুই বুঝতে পায় না। রিপা কেন হঠাৎ এমন করছে বোঝার জন্য আশেপাশে তাকায়। চোখে পড়ে কালকে সেই দুজন ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে। রাফিয়ার আর বুঝতে বাকি নেই রিপা কেন এমন করছে। রিপার হাত থেকে নিজেকে হাত ছাড়িয়ে নিয়ে রাফিয়া ওই ছেলে দুটোর দিকে এগিয়ে যায়। রিপা রাফিয়াকে কিছুই বলতে পারে না। সিয়াম আর রবিনের সামনে গিয়ে দাঁড়ায় রাফিয়া। কি ব্যাপার, আবার আপনারা আমাকে মারতে এসেছেন নাকি? তাই একা কেন এসেছেন? আপনাদের ওই বস কই আজকে, নাকি ভয় পেয়েছে? রাফিয়ার এমন কথায় রেগে যায় সিয়াম, কিন্তু রবিন সিয়ামকে চোখের ইশারায় শান্ত হতে বলে। তারপর রাফিয়ার দিকে তাকায়। গাড়িতে ওঠেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। শিয়াম ভাই, ওকে কোথায় যেতে হবে? ওকে কোথাও নিয়েন না। ও আমার বোন হয়, বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে। ও এখনই সরি বলবে। এই রাফিয়া, সরি বল। রিপা, তোমার বোন সে কি ভুল করছে এটা উনি নিজেই বুঝতে পারছে না। কিছু করার নাই, আহিল ভাই নিয়া যাইতে কইছে। আমি যাব, আপনাদের সাথে নিয়ে চলুন, দেখি আপনার ওই বস আমার কি করে। রাফিয়ার কথা শুনে রিপার মাথায় হাত। ও রাফিয়াকে বাঁচাতে চাইছে, আর এই মেয়ে ইচ্ছে করে কুমিরের পুকুরে ঝাঁপ দিতে চাইছে। কি বলছিস কি তুই? পাগল হয়ে গেলি? সরি বল আর বাড়ি চল রাফিয়া। তুই কেন ওদের ভয় পাচ্ছিস? কি করবে ওরা? আমিও দেখতে চাই। কথাটা বলে রাফিয়া নিজেই গাড়িতে গিয়ে উঠে বসে। রিপা শুধু দেখে যাচ্ছে। রাফিয়া শুরু থেকেই এমন ঘাড়তারা, কারো কথায় শোনে না। এর জন্য ওর বাবা ওকে এই ঢাকায় পাঠিয়েছে যাতে একা থেকে নিজের দোষীপনা একটু কমে, কিন্তু এইখানে তো আরও বেড়ে যাচ্ছে। রাফিয়াকে নিয়ে চলে যায় সিয়াম আর রবিন। রাফিয়াকে দেখে রবিন খুব অবাক হয়। এই মেয়ে একটুও ভয় পাচ্ছে না, পুরো চিল মুড নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। 15 মিনিট পরে গাড়ি এসে থামে ক্লাব ঘরের সামনে। রাফিয়া নেমে সোজা ভেতরে চলে যায়। সিয়াম আর রবিন শুধু দেখে যাচ্ছে। আল্লাহই জানে কি হবে। ভেতরে প্রবেশ করে রাফিয়া দেখে চেয়ারে বসে আছে আহিল, আর তার সামনে দাঁড়িয়ে আছে দুজন ছেলে। রাফিয়াকে দেখে আহিল ছেলে দুটোকে ইশারায় বেরিয়ে যেতে বলে। ছেলেগুলো বেরিয়ে গেলেই রাফিয়ার সামনে এসে দাঁড়ায় আহিল। আপনি আমায় তুলে আনতে বলেছেন? তুমি তো হেঁটে আসছো দেখছি। তুলে আনতে হলে অন্য কাউকে পাঠাতাম না, আমি নিজেই যেতাম। কেন আসতে বলেছেন সেটা বলুন, নাকি আমাকেও মারতে চাইছেন? তোমার মতো এতটুকু মেয়েকে মারার জন্য আবার কোথাও আসতে হবে না, জায়গায় দাঁড়িয়ে মেরে দিতে পারবো। রাফিয়া এবার হেঁটে হেঁটে আহিলের সামনে গিয়ে দাঁড়ায়। তাহলে মেরে দেখান, আমিও দেখতে চাই কিভাবে মারেন আমায়। রাফিয়া পেছন ফিরে বেরিয়ে আসবে তার আগেই আহিল পেছন থেকে বলে। চ্যালেঞ্জ করছো? তাহলে শুনে নাও, তোমায় আমি অবশ্যই মারবো, তবে অন্যভাবে। তৈরি থাকো মেয়ে। রাফিয়া কোনো উত্তর দেয় না, দৌড়ে বেরিয়ে যায়। আহিল রাফিয়া যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আহিলের সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো মেয়ে আছে তাহলে? রাফিয়াকে বেরিয়ে যেতে দেখে রবিন আর সিয়াম দৌড়ে ঢুকে থাকে। আহিল টেবিলের উপরে বসে হাসছে। ভাই, মেয়েটা দেখি চইলা গেল। ভারী ঘাড় তারা মেয়ে ভাই, কোনো ভয় নাই চোখে। আমরা ওরে তুইলা আনতে গিয়েছিলাম, ওই তো নিজের ইচ্ছাই আইছে। মেয়েটা পরিচয় আমার চাইছিলাম। ভাই, পরিচয় তো পাইয়া গেছি, কালি। ও হচ্ছে রাফিয়া সুলতানা রাফা, পাশের এলাকার রিজন আছে না, এর খালাতো বোন। এইখানে পড়তে আইছে ভাই, আমাকেও ভার্সিটিতেই ভর্তি হইব। সিয়ামের কথা শুনে ভ্রু কুঁচকে যায় আহিলের। রিজনের খালাতো বোন? যেই রিজন আহিলের শত্রু, সেই রিজনেরই খালাতো বোন হইতে হইল এই মেয়েকে? আহিল আর কিছু বলে না, নিজের কাজে মন দেয়। রিজনের সাথে আহিলের শত্রুতা শুরু থেকে। আহিলের সব কাজে রিজন বাধা দিয়ে এসেছে সব সময়। কতবার যে আহিলের ক্ষতি করতে চেয়েছে। রাফিয়া হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় রাফিয়ার খালা রুবিনা বেগম। রাফিয়া ভেতরে ঢুকতেই টেবিলে দেখতে পায় রিজনকে। ভাত খাচ্ছে সে। রাফিয়া এসেছে আজ 2 দিন, কিন্তু রিজনকে দেখেনি একবারও। রিপার কাছে শুনেছে রিজন নাকি এমনি বাইরে বাইরে ঘুরে বেড়ায়। রাফিয়ার দিকে তাকায় রিজন। রাফিয়া ও তাকায় ওর দিকে। সালাম দিয়ে ভেতরে চলে যায় রাফিয়া।
রুমে আসতে দেখে রিপা এইদিকে ওদিক করছে। রাফিয়াকে দেখে দৌড়ে আসে ওর কাছে। তুই ঠিক আছিস তো? তোকে কিছু করেনি তো? আগেই বলেছি সরি বলে দে, শুনলি না তো আমার কথা? আসতে বইন, থাম। কি হবে আমার? কি করবে আমাকে? কিছু করতে আসলে মেরে দিব না? আমাকে কিছু করবে? কিচ্ছু করেনি আমার, এমনিই নিয়ে গেছে। আমি তো একাই চলে এসেছি। তোরা যে কেন এই মাস্তান লোকটাকে দেখে ভয় পাস বুঝি না। রিপা অবাক হয়। আহিল রাফিয়াকে নিয়ে গিয়ে ও কিছু না বলে ছেড়ে দিল, নাকি রাফিয়া মিথ্যে বলছে? সত্যি করে বল, আহিল ভাই তোকে কিছু বলেনি তো? কি বলবে? কিছু বলতে দিলে তো বলবে। কিছুই বলেনি, মনে করে দেখ একটু। কি বলবে? শুধু বলেছে আমাকে নাকি জানে মারবে না, অন্যভাবে মারবে, রেডি থাকতে। রাফিয়ার এই কথা শুনে রিপার চোখ বড় বড় হয়ে যায়। আহিল এই কথা বলেছে, আল্লাহ জানে এইবার রাফিয়ার কপালে কি দুঃখ আছে। শোন, কাল তুই আমার সাথে যাবি, আহিল ভাইকে সরি বলবি। তুই আমি কেন রাফিয়া, আহিল ভাই কি কি করতে পারে তোর কোনো ধারণা নেই। উনি যেহেতু বলেছে তোকে রেডি থাকতে, তোর কপালে ভীষণ দুঃখ আছে, দেখে দিস তুই। রাফিয়া রিপার কথায় পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রাফিয়া। অন্যদিকে আহিল সারাদিন পরে বিকেলের দিকে বাড়ি ফেরে। বাড়িতে খুব বেশি থাকা হয় না আহিলের। বাবাও বেশি থাকতে পারেন না বাড়িতে, শুধু আহিলের মা আর কিছু কাজের লোকরাই থাকেন। রাতে 3 জন একসাথে খায় শুধু। এই নিয়ে ওর মা রেবেকা বেগমের অভিযোগের শেষ নেই। কতবার আহিলকে বিয়ে করতে বলেছে, আহিল কখনোই পাত্তা দেয়নি এইসবে। বিকেলে বাড়ি ফিরে আহিল নিজের ঘরে চলে যায়। রেবেকা বেগম ছেলের ঘরে খাবার নিয়ে যায়। আহিল মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। বিছানায় রেবেকা বেগমকে দেখে মুচকে এসে ওনার সামনে এসে বসে আহিল। কি কিছু বলবে তুমি? বললে আমাকে খাইয়ে দিতে দিতে বলো, আমি শুনছি। রেবেকা বেগম মন খারাপ করে ভাত মেখে খাইয়ে দিতে থাকেন। তোরা কি আমার কথা শুনবি না আর? আমি কি এই বাড়িতে একা একাই থাকবো জীবন ভরে? তোর দাদি মারা যাওয়ার পর আমি একেবারে একা থাকি। তোর বাবার তো সময়ই হয় না, আবার তুইও। কতবার বলেছি একটা বিয়ে করে আমার জন্য একটা বউ নিয়ে আয়, শুনছিস আমার কথা কোনোদিন? আহিল মুচকে এসে রেবেকা বেগমের গাল টেনে দিয়ে বলে, তাহলে কিছুদিন সময় দাও, আমি নিজেই বউ নিয়ে আসবো তোমার জন্য। যাও, আর কেঁদো না। আহিলের কথা শুনে খুব খুশি হয় রেবেকা বেগম। অবশেষে তার ছেলে বলেছে তো বউ এনে দেবে। তোর কাউকে পছন্দ হয়েছে আহিল? ভীষণ পছন্দ হয়েছে মা। মুচকে এসে ঘর থেকে চলে যায় রেবেকা বেগম। আহিল বিছানায় গা এলিয়ে দেয়। মনের মধ্যে চলছে অনেক কিছু। রাফিয়া দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে, অপেক্ষা করছে রিপার জন্য। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একা একা। রিপা আসলে ভার্সিটির ভেতরে যাবে। হঠাৎই রাফিয়া খেয়াল করে অনেকগুলো বাইক একসাথে আসছে, অনেক হইচই হচ্ছে। রাফিয়া বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। বাইকগুলো ভার্সিটির গেটের দিকে আসছে। রাফিয়া দেখে আহিল সবার সামনের বাইকটিতে। রাফিয়া দেখে তাকিয়ে থাকে। আহিল একটু কাছে আসতে রাফিয়াকে দেখতে পায়। রাফিয়া ওর দিকেই তাকিয়ে আছে। রাফিয়াকে দেখে আহিলের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। রাফিয়া ভ্রুকুচকে আহিলকে দেখে যাচ্ছে। একটু কাছে আসতেই আহিল বাইক থামায় রাফিয়ার সামনে। রাফিয়া একটু সরে দাঁড়ায়। আরে ধানি লঙ্কা, তুমি? কে ধানি লঙ্কা? অসভ্য। প্রচুর কি? প্রচুর অসভ্য আমি। তা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওইটা কি আপনাকে বলতে হবে? আহিল মুচকি এসে বাইক থেকে নেমে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে বলে, আমি সবসময় শুনেছি মেয়ে মানুষদের মন নরম হতে হয়, কিন্তু আমার ধানি লঙ্কা মেয়ে খুব পছন্দ। এই লাইক ইউর অ্যাটিটিউড বেবি। বলে চোখ মারে আহিল। তারপর বাইক নিয়ে ভার্সিটির ভেতরে চলে যায়। রাফিয়া কি বলবে বুঝে ওঠার আগে আহিল বাইক নিয়ে চলে যায়। রাফিয়ার প্রচুর বিরক্ত লাগছে। এই রিপাও আসছে না। একটু পরেই রিপা চলে আসে। রাফিয়া রেগে আগুন হয়ে আছে। সরি রে, একটু দেরি হয়ে গেল। তুই এমন রেখে আছিস কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি তোর জন্য, আমার এই পরিস্থিতিতে পড়তে হলো। কি হয়েছে বলবি তো? ওই মাস্তান লোকটা এই ভার্সিটিতে কি করে? ওনাকে ঢুকতে কেন দেয়? তুই কি আহিল ভাইয়ের কথা বলছিস? তোকে কেউ বুঝাতে পারবে না, চল ভেতরে যাই। রাফিয়া কিছু বলে না। রাফিয়া আর রিপা ভার্সিটির ভেতরে ঢোকে। আজ ওরা এসেছে ভর্তি হতে। ক্লাস শুরু হবে 2 দিন পরে থেকে। রাফিয়া মনে মনে এই ভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেছে। ভার্সিটিটা অনেক বেশি সুন্দর। ভেতরে শত শত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ ভর্তি হতে এসেছে তো কেউ এখানকার স্টুডেন্ট। রিপা আর রাফিয়া নিজেদের কাজে চলে যায়। কাজ শেষে দুজনে ভার্সিটির ক্যান্টিনে যায় কিছু খেতে। কিন্তু ওইখানে গিয়ে রাফিয়া আর রিপা দুজনই অবাক হয়।
আহিল একটা ছেলেকে সামনে বসিয়ে ধমকাচ্ছে। আহিল পেছনে 10 থেকে 12 জন ছেলে দাঁড়িয়ে আছে। রাফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রিপাও দাঁড়িয়ে আছে পাশে। আহিল ছেলেটার কলার চেপে ধরে, এক পর্যায়ে ছেলেটাকে ছেড়ে দেয় আহিল। এই মুহূর্তে প্রচণ্ড রেগে আছে ও। ঘুরে দাঁড়াতেই রাফিয়াকে দেখতে পায়। আহিল আশা করেনি রাফিয়া এখানে আসবে। ও তো এসেছিল ওই ছেলেটার জন্য। রাফিয়া একটু একটু করে হেঁটে আহিলের সামনে এসে দাঁড়ায়। আমি শুনেছি আপনি নাকি অনেক ভালো মানুষ, মানুষের ক্ষতি করেন না। এই আপনার ভালো মানুষ ভার্সিটিতে ঢুকে একটা মেয়েকে ধরে বাজে ব্যবহার করছেন। বাহ, দেখলি রিপা, কি বলেছিলাম? তুই তো মানতেই চাস না। রাফিয়ার কথা শুনে পেছন থেকে একটা ছেলে এগিয়ে আসতে চাইলেই আহিল হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়, নিজেই একটু ঝুঁকে রাফিয়ার দিকে। মানুষ এত বোকা হয়? তুই যেন আমায় কি বলো মাস্তান? তোমার ওই বোনকে জিজ্ঞাসা করে শুনে নিও ও আমায় কি বলে। শোনো মেয়ে, তুমি বেশি উঠতেছো। আমি আহিল আবার কারো বেশি ওরা পছন্দ করি না। তোমায় আমি রেডি থাকতে বলেছিলাম না? বেশি বাড়াবাড়ি করলে রেডি হওয়ার সময় কিন্তু পাবে না। আপনি আমায় হুমকি দিচ্ছেন? কোনো সন্দেহ আছে? আমি আপনাকে দেখে নেব। অনেক সময় পাবে, দেখে নিও। কি বলতে চাইছেন? আহিল কোনো উত্তর দেয় না। রাফিয়াকে রেখে রিপার সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছো রিপা? জি ভাইয়া, ভালো। মুচকি এসে আহিল বেরিয়ে যায়। পেছনে সবাই বেরিয়ে যায়। দাঁড়িয়ে থাকে শুধু রাফিয়া আর রিপা। বাইরে এসে আহিল বাইকে উঠে বসে। শাওন এসে ওর সামনে দাঁড়ায়। তুই কি চাইছিস বলতো? মেয়েটা তোকে এত কিছু বলছে, তুই সহ্য কেন করছিস? কিছু একটা তো করতে চাইছি, করলেই জানতে পারবি। প্রশ্ন না করে দেখে যা শুধু। আহিলের এমন সহজ উত্তর শাওনের পছন্দ হয় না। সামনে নির্বাচন আহিল। আমার বউ দরকার। আহিলের এই কথা শুনে শাওন কি বলবে ভেবে পায় না। জীবনের প্রথমবার আহিলের মুখে এমন কিছু শুনল ও। অন্যদিকে রাফিয়া এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ভেবেছিল আহিলকে সবার সামনে কথা শুনিয়ে মনটাকে শান্ত করবে, কিন্তু উল্টো ওকে কথা শুনতে হলো। রিপা গিয়ে রাফিয়ার কাঁধে হাত রাখে। বলেছিলাম কিন্তু শুনিসনি। নিজের দুঃখ নিজেই টেনে আনলি। তোর কপালে ভীষণ দুঃখ আছে রাফিয়া। সন্ধ্যায় রাফিয়া আর রিপা বসে বারান্দায় গল্প করছে। এমন সময় হঠাৎই রাফিয়া চোখে পড়ে নিচে অনেকগুলো বাইক এসে ভিড় করেছে। রাফিয়া উঠে দাঁড়ায়। রিপা ওর সাথে সাথে উঠে ভালো করে খেয়াল করে দেখে আহিল গেট দিয়ে ঢুকছে। রাফিয়া বেশ অবাক হয়। রিপার পা নড়ছে না, কিছু একটা হতে চলেছে। রিপা রাফিয়াকে দেখে দৌড়ে বসার ঘরে চলে যায়। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। রিপা, গিয়ে দরজাটা খুলে দে, রিজান এসেছে মনে হয়। রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে রিপার মা। রিপা কি করবে ভেবে পাচ্ছে না। আহিল কেন এলো হঠাৎ? রাফিয়া এসে রিপার সামনে দিয়ে দরজা খুলতে যায়। রিপা রাফিয়ার হাত চেপে ধরে। কি করছিস তুই? দরজা খুলিস না। কেন খুলবো না? ওই মাস্তানটা কেন এসেছে জানতে হবে না? কথাটা বলে রাফিয়া দরজা খুলে দেয়। আহিল দাঁড়িয়ে আছে, পেছনে আরও 5-6 জন ছেলে দাঁড়িয়ে আছে। রাফিয়াকে দেখে আহিল একটা মুচকি হাসি দেয়। রাফিয়া সোজা হয়ে দাঁড়ায়। এমন অসভ্যর মতো বেল বাজিয়ে যাচ্ছেন কেন? কি চাই? আহিল একটু হেসে আর একটু সামনে এসে দাঁড়ায়। চাই তো আমার অনেক কিছু, কিন্তু এখন রিজনকে হলে চলবে? ভাইয়া বাসায় নেই। পেছন থেকে এসে দরজায় সামনে দাঁড়ায় রিপার মা। আহিলকে দেখে তিনি কিছুটা ভয় পায়, কিন্তু প্রকাশ করে না। কি জানি আবার রিজন কি করেছে। আরে আহিল বাবা যে, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। না আন্টি, ভেতরে যাব না। রিচনকে দরকার ছিল, এর জন্য আসা। কেন বাবা, ও আবার কি করেছে? ওকে এত বোঝাই, বুঝতেই চায় না। কোনো ভুল করলে আমার কাছে বলো বাবা, ওকে কিছু করো না। না না, ও কিছুই করেনি। আসলে সামনে নির্বাচন তো, এই জন্য ভাবলাম দেখা করে আসি। রিপা যেন জান ফিরে পায়। রাফিয়া এখনো আহিলের দিকে তাকিয়ে আছে। নির্বাচন আবার রিজনকে খুঁজছে। খালামণি বা কেন ভয় পাচ্ছে? কেন এই মাস্তানটাকে? কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা, একটু শরবত খেয়ে যাও তাহলে, আমি শরবত করে নিয়ে আসছি। আহিল রাফিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সামনে তুড়ি বাজায়। রাফিয়া এবার হুঁশে আসে। মেজাজ খারাপ হচ্ছে, তাই ভেতরে চলে যেতে যায়, কিন্তু আহিল রাফিয়ার হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ ধানি লঙ্কা? সবসময় এইভাবে আমাকে চোখ দিয়ে ভ্রস্ব করে দাও কেন? এটা কিন্তু ঠিক না। আমি জানি আমি সুন্দর, তাই বলে দেখলেই নজর দিবে? আপনি সুন্দর? আচ্ছা রিপা, আমি কি দেখতে সুন্দর না? রিপা চমকে যায়। কি উত্তর দেবে? এই লোক তো আসলে অনেক সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যদি বলে যে আহিল সুন্দর, তাহলে রাফিয়া ওর ঘাড় মোটকে দেবে। আর যদি না বলে, তাহলে আহিল ছাড়বে না। জি ভাইয়া, আপনি অনেক সুন্দর। দেখলে,
আসলে কি বলবো, তোমার হয়তো চোখের সমস্যা, ডাক্তার দেখিয়ে নিও। আর এইভাবে বারান্দায় বসে থাকতে যেন আর না দেখি। কথাটা বলে সিঁড়ি দিয়ে নেমে চলে যায় আহিল। রাফিয়া জোরে দরজাটা বন্ধ করে দেয়। রিপার দিকে রাগি করে তাকায়। এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি ইচ্ছে করে বলেছি? তুই কোনো কথা বলবি না আমার সাথে। তোরা কেন এত ভয় পাস বলতো? কি করবে ওই লোকটা? খালামণিও ভয় পাচ্ছে। রিজন ভাইয়ের সাথে ওনার কি সম্পর্ক? ওনাকে অকারণে ভয় পাই না। আমি তো বলেছি তুই আহিল ভাইয়াকে যেমন ভাবিস শুনি তেমন না। মা ভয় পেয়েছে রিজন ভাইয়ার জন্য। রিজন ভাইয়া আহিল ভাইয়ার শত্রু। এর আগে অনেকবার আহিল ভাইয়ার ক্ষতি করেছে। মা অনেক বুঝিয়েছে যাদের সাথে মিশে এসব করছে রিজন ভাইয়া, তারা সময় মতো ভাইয়ারই ক্ষতি করে দিবে। এটা কিছুতেই ভাইয়া বুঝতে চায় না। আবার হয়তো কিছু করতে চাইছে, তাই খুঁজতে এসেছে। কথাগুলো শুনে রাফিয়া চুপ হয়ে যায়। রিজনকে দেখেই ওর সন্দেহ হয়েছিল, কিন্তু খারাপ তো আহিলও। সে যদি ভালো হতো তাহলে কি মারপিট করে বেড়াতো নাকি? আচ্ছা, নির্বাচনের কথা কি বললো রে? আহিল ভাইয়ার বাবা বর্তমানে এমপি। ওনার বয়স হয়েছে এবার নির্বাচনে, তাই আহিল ভাইয়াই নির্বাচনে অংশ নিচ্ছে। আর রিজন ভাইয়া কেন ওনার ক্ষতি করতে চায়? কি লাভ এতে? টাকা। রাফিয়া চুপ হয়ে যায় শুনে। টাকার লোভ মানুষকে সবকিছু করতে বাধ্য করে। রিপার মা শরবত নিয়ে এসে দেখে আহিল নেই, তাই শরবত রিপার হাতে দিয়ে আবার নিজের কাজে চলে যায়। রাফিয়া আর রিয়া নিজেদের ঘরে চলে যায়। একটা খোলা রাস্তায় দাঁড়িয়ে আছে আহিল। ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে রিজান। ওকে ধরে রেখেছে 3জন ছেলে। রিজান মুখে জঘন্য কিছু গালি দিয়ে যাচ্ছে। আহিল শুনছে, কিছু বলছে না। রিজান তবুও চুপ হয় না। আহিল আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। রিজানকে দাঁড় করিয়ে ওর কলার চেপে ধরে। তোকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক। কেন জানিস? মায়ের আর বোনের কথা ভেবে কি করিসনি তুই? সব ছেড়ে আমার পিছনে লেগে আছিস। কি লাভ তোর এতে? তোর মা বোনের কথাও তো ভাবতে পারিস। নেশা করে ঘুরে বেড়াস। আর কি চাস? আমার ক্ষতি? আমি হেরে যাই এটাই দেখতে চাস? কিন্তু তোর এই স্বপ্ন কি কখনো পূরণ হবে বলে তোর মনে হয়? স্বপ্ন পূরণ আমি করেই ছাড়বো। তোর ভালো আমি হতেই দিব না। তোর জন্য আমার এই অবস্থা। কি আছে তোর? কি ক্ষমতা তোর, যার জন্য মানুষ তোর নাম করে বেড়ায়? সহ্য হয় না আমার। তোর ক্ষতি আমি একদিন করেই ছাড়বো। আহিলের চোখের দিকে তাকিয়ে বলে রিজন। আহিল মুচকি এসে রিজনের গাল চেপে ধরে। আগে ভালোভাবে বেঁচে থাক, তারপর না হয় আমার ক্ষতি করবি। যা, তোকে আমি আবার সুযোগ দিলাম, এবারই শেষ। আমাকে তো চিনিস, তোকে মেরে গুম করে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আহিল আরো শক্ত করে রিজনের গাল চেপে ধরে। যন্ত্রণায় রিজন আর্তনাদ করে ওঠে। আহিল ছেড়ে দেয় হাতটা, ঝেড়ে ছেলেগুলোকে রিজনকে ওর বাড়ির সামনে পৌঁছে দিতে বলে। বাইক নিয়ে চলে যায়। সামনে নির্বাচন, এখন এসব ঝামেলা আহিল করতে চায় না। তার উপর আবার মন দিয়েছে এক ধানি লঙ্কাকে। কাঁটার মতো গলায় বিঁধে আছে। আহিল আর কিছু কাজ শেষ করে বাড়ি ফেরে। হাবিব আহমেদ এখনও জেলে আছে। ছেলের চিন্তায় তার ঘুম হচ্ছে না, সাথে রেবেকা বেগমও। আহিলকে বাড়িতে ঢুকতে দেখেই হাবিব আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। একটাই ছেলে তার, সে চায় না ওর কোনো ক্ষতি হোক। নিজে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আবার ছেলেও রাজনীতির প্রতি টান দেখে কিছু বলতেও পারে না। আহিল বাড়িতে ঢুকে দুজনকে বসে থাকতে দেখে হেসে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। এখনো ঘুমাওনি বাবা? তোর চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। ঘুমাবে কি? কত করে বললাম ঘুমাতে যেতে, শুনলই না। কি নিয়ে এত চিন্তা বাবা? আমি তো ঠিক আছি। হাবিব আহমেদ ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি আমার অহংকার আহিল। আমি দায়িত্ব ছাড়ছি, তুমি সেই দায়িত্ব ধরবে আর নিজের দায়িত্ব পালন করবে। আহিল মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরে। টুকটাক কথা শেষ করে নিজের ঘরে চলে যায়। সারাদিন বাড়িতে ফেরা হয় না। রেবেকা বেগম খাবার নিয়ে ছেলের ঘরে যায়। আহিল বিছানায় শুয়ে আছে, চোখ দুটো ওপরে ফ্যানের দিকে। রেবেকা বেগম আহিলের পাশে গিয়ে বসে, চুলে হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে কবে দেখাবি আমাদের? জানি না মা, ও বড্ড জেদি একটা মেয়ে। আমার এই অনুভূতি কখনো বুঝতে পারবে কিনা জানি না। তার মধ্যে আবার রিজনে কাজিন হয়, তুলে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় তো নেই মা। তাহলে তুলেই নিয়ে আয়। আমার ছেলে কি কাউকে ভয় পায় নাকি? তবে তুলে আবার আগে ওকে তোর ভালোবাসার কথা অবশ্যই জানাবি। আহিল জোরে হেসে দেয়। যে মেয়ে আহিলকে সহ্যই করতে পারে না তাকে নাকি ভালোবাসার কথা জানাবে। হাসছিস কেন? এমনি, রাত অনেক হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। রেবেকা বেগম চলে যায়। আহিল আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে, কত মেয়ে ওর জন্য পাগল হয়েছে, তাদের কাউকেই আহিলের মনে ধরেনি। আর যে কিনা দেখতেই পাচ্ছে না তার ওপর মন চলে যাচ্ছে। এ কেমন বিচার খোদার? কিভাবে বোঝাবে যে তার অনুভূতি?
প্রেমিক সে হতে পারবে না। প্রেমিক হতে গেলে অনেক কিছু করতে হয়, যা আহিলের দ্বারা সম্ভব নয়। তবে বর হতে পারবে। দিনে না হোক, ও রাতে তো বউকে সময় দিতে পারবে, বুকে জড়িয়ে রাখতে পারবে। সময় পেরিয়ে আরও 2 দিন। আজ রাফিয়াদের ভার্সিটির নবীনবরণ। রিপা আর রাফিয়া তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাফিয়ার আজ কেন যেন খুব ভালো লাগছে। আজ একটু সাজগোজও করেছে। একটা সাদা রঙের 3 পিস পরেছে, সাথে ঠোঁট লাল লিপস্টিক আর চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ। ব্যাস, এতেই রাফিয়াকে দেখতে বেশ সুন্দর লাগছে। রিপাও একটু সাজগোজ করেছে। ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নেমে গেটের সামনে দাঁড়াই ওরা। পুরো গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। দুজনে একসাথেই ঢুকে গেট দিয়ে। ভেতরে ঢুকতেই রাফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। বিশাল আয়োজন করা হয়েছে। দেখে মনে হচ্ছে কোনো কনসার্ট হবে। রাফিয়ার মনটা খুশিতে নাচতে থাকে। রিপা আর রাফিয়া গিয়ে চেয়ারে বসে। একটু পরে অনুষ্ঠান শুরু করা হবে। এই রিপা, এটা ভার্সিটির নবীনবরণ নাকি কারো বিয়ে রে? হ্যাঁ, তোর বিয়ে। আজকে তোকে বিয়ে দিয়ে দেবো। মজা করিস না, এত বড় আয়োজন হয় নবীনবরণে। ধীরে ধীরে দেখতে থাক, আরো কত কিছু হবে। রাফিয়া শুধু এদিক ওই দিক দেখছে। ভার্সিটি ভর্তি ছেলে মেয়ে। মঞ্চে স্যাররা লাগাতার ভাষণ দিয়ে যাচ্ছে। এর মাঝে আরও একজনের সাথে রাফিয়া আর রিপার পরিচয় হয়। মেয়েটার নাম মারিয়া। 3 জনে মিলে বসে গল্প জমিয়ে ফেলে। কথা বলার সময় রাফিয়া লক্ষ্য করে কেউ ওর দিকে তাকিয়ে আছে। রাফিয়া একটু নড়ে চড়ে বসে। ওরা ঠিক করে নেয় এত এত মানুষের মধ্যে কার চোখ এসে পড়েছে কে জানে। স্যাররা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে। এর মধ্যে আগমন করে প্রধান অতিথি হাবিব আহমেদের। রাফিয়া তাকায় সেই দিকে। লক্ষ্য করে হাবিব আহমেদের পেছনে থাকা আহিলকে। আজও সাদা পাঞ্জাবি পরেছে, আর পেছনে সেই ছেলেগুলো থাকতেবেই। তবে আজ কেমন যেন একটু ভদ্র ভদ্র ভাব নিয়ে আছে। ওই লোকটাকে ভার্সিটির সব কাজে কেন ডাকা হয় রে? দেখ আজকে কেমন ভদ্র সেজে আছে। চুপ থাক তুই। ওনাকে ডাকবে তো কাকে ডাকবে? ভার্সিটি যাদের তাদেরই তো ডাকবে, গাধি। রাফিয়া একটা মুখ ভেঙচি দিয়ে চুপ করে বসে থাকে। স্টেজের কোনায় বসে আছে আহিল। রাফিয়ার জন্য এসেছে আজও। তাছাড়া কখনোই এই ভেজালে সে আসতো না। দূর থেকে বসে বসে রাফিয়াকে দেখছে আহিল। এই মেয়েটাকে দেখলেই কেন যেন ওর বুকের মধ্যে শান্তি লাগে। মেয়েটা যখন রেগে যায় দেখতে আরও বেশি সুন্দরী মনে হয়। তাই ইচ্ছে করে আহিল ওকে রাগাতে চায়। এখনও খুব ইচ্ছা করছে রাফিয়াকে গিয়ে এখন রাগে দিতে, কিন্তু এত এত মানুষের মধ্যে তা সম্ভব না। একটু পরেই স্যারেরা চলে যায়। শুরু হয় নাচ গান। মেয়েরা দলে দলে নাচছে, ছেলেরা গান গাইছে। রাফিয়া ওরাও আছে। এর মধ্যে হঠাৎ একজন ছেলে এসে রাফিয়াকে ডাক দেয়। রাফিয়া ডাক শুনে আশেপাশে তাকায়। একটা ছেলে ওকে ডাকছে। রাফিয়া আস্তে করে ভিড় থেকে বেরিয়ে ছেলেটার কাছে যায়। আমাকে ডাকছেন? জি, আপনাকে চিঠিটা দিতে বলছে একজন। রাফিয়া বেক্কেলের মতো ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চিঠিটার দিকে তাকায়, একটু দূরে এসে দাঁড়ায়। চিঠিটা খুলতে যাবে তার আগেই কেউ একজন সেইটা থাবা দিয়ে ওর হাত থেকে নিয়ে যায়। রাফিয়া অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে আহিল। ওর হাতেই আছে চিঠিটা। রাফিয়ার প্রচণ্ড রাগ হয়। আপনি আপনি আমার হাত থেকে ওইটা নিলেন কেন? এটা কেমন অসভ্যতা! দিন ওইটা আমাকে। আহিল রাফিয়ার দিকে রাগি চোখে তাকায়। রাফিয়ার হাত ধরে টেনে নিয়ে যায় ভার্সিটির দোতলায়। রাফিয়া অনেক চেষ্টা করেও আহিলের থেকে ছাড়া পায় না। নিচে অনুষ্ঠান থাকে, এদিকে পুরো ফাঁকা। আহিল রাফিয়াকে একটা বদ্ধ রুমে এনে দরজা বন্ধ করে দেয়। রাফিয়াকে দরজার সাথে চেপে ধরে। রাফিয়া ভয়ে কিছু বলতেও পারছে না। এই প্রথম আহিলকে দেখে ভয় হচ্ছে রাফিয়ার। চিঠি নেওয়া হচ্ছে? বাহ, প্রেমপত্র। খুব শখ প্রেম করে ধারে লঙ্কা। তাহলে আমার সাথে করো। কথাটা বলে আর জোরে চেপে ধরে রাফিয়াকে। রাফিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আহিল কথাগুলো বলে রাফিয়ার চোখের দিকে তাকায়। কাজল দেওয়া চোখে পানি এসে জমেছে। আহিলের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। কেন যেন মনে হচ্ছে এই চোখ ওকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আহিলের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাফিয়ার এমন চুপ করে থাকা আহিলের মনের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। রাফিয়ার চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারে না, চোখ নামিয়ে নেয়। কাজল চোখের মেয়ে, আমি এমনিতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আরও শেষ করে দিও না। এই চিঠি নেওয়া শাস্তি তোর পাওনা রইল। কথাটা বলে রাফিয়ার দিকে আবার এগিয়ে যায়। ওর চুলগুলো ঠিক করে দেয়। তারপর মুচকি এসে বেরিয়ে যায়। রাফিয়া চুপ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মানুষটা কি পাগল নাকি অন্য কিছু? রাফিয়ার মাথায় ঢুকছে না। কী সব বলে গেল। রাফিয়া নিজেকে ঠিক করে নিচে নেমে আসে। ভেতরে ভেতরে খুব ভয় পেয়েছে আজও। আহিল দাঁড়িয়ে আছে একটা অফিসের সামনে। পুরো জায়গাটা মানুষ দিয়ে ঘেরা। দুটো দলে বিভক্ত, কেউ আহিলের পক্ষে তো কেউ সাবেক এমপি ছেলে রুদ্রের পক্ষে। রুদ্র চৌধুরী সাবেক এমপি রাহিম চৌধুরীর ছেলে। রাহিম চৌধুরী অনেক বছর ধরে ক্ষমতায় ছিলেন। তাকে হারানোর মতো কেউ ছিল না।
তবে হুট করে হাবিব আহমেদ সেই ক্ষমতা ছিনিয়ে নিয়ে নিজের নামে করে নেয়, তা বেশ আগের কথা। এরপরে আর রাহিম চৌধুরী ক্ষমতায় আসতে পারেনি। অনেক ঝামেলাও করেছেন তিনি, কিন্তু পেরে ওঠেনি। কিন্তু এবার যে তার ছেলেকে নিয়ে এসে মনোনয়ন নেবেন তা কেউ আশা করেনি, আহিলও না। আহিল এইখানে এসে জানতে পেরেছে অফিসের ভেতরে আছেন হাবিব আহমেদ আর রাহিম চৌধুরী। কিছু সময়ের অপেক্ষা, তারপরই কাঙ্ক্ষিত মার্কাকে পাবে জানা যাবে। আহিল ওইসব নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না, চুপ করে নিজের ছেলেদের নিয়ে দাঁড়িয়ে আছে। অন্য এক পাশে রুদ্রও দাঁড়িয়ে আছে। ভাই, ওই বেটা কই থেকে আইলো? আমি তো জানতামই না রাহিম চৌধুরীর পোলা ও আছে একটা। ওই রাহিম কোনোদিনও শত্রুতে ছাড়বো না। চাচা এইবার তোরে দাঁত করে আছে, উনি ওনার পোড়ারে নিয়ে আইছে। ওদের কথা চুপ করে শোনে আহিল, কোনো উত্তর দেয় না। দূর থেকেও রুদ্রকে পর্যবেক্ষণ করছে। কম্পিটিশন ছাড়া কি নির্বাচনে মজা আছে নাকি? এইবার হবে আসল নির্বাচন। ওর ডিটেলস বের কর শাওন। আহিলের সাথে পাঙ্গা, সাহস তো আছে। ভাই, সব হইয়া যাইব, তুমি চিন্তা কইরো না। ওদের কথার মধ্যেই দেখে রুদ্র ওদের দিকে এগিয়ে আসছে। শাওন ওরা নড়ে চড়ে দাঁড়ায়। আহিল ইশারায় ওদের শান্ত হতে বলে। রুদ্র এসে আহিলের মুখোমুখি দাঁড়ায়, দুই পকেটে হাত দিয়ে। আহিলও পাঞ্জাবি ঠিক করে সোজা হয়ে দাঁড়ায়। তাহলে তুই সে আহিল? বাবা বলেছিলেন তোর নাকি অনেক দাপট এই এরিয়াতে। এই কয়টা ছেলেপিলে নিয়ে এত দাপট? এতদিন তো একা রাজত্ব করতে গিয়েছিস, পারলে এবার করে দেখা। আহিল শান্ত মস্তিষ্কের মানুষ, তবে সেইটা কেউ রাগিয়ে দেওয়ার আগ মুহূর্তই। আহিল মুচকে এসে রুদ্রের হাতটা চেপে ধরে ঘাড় থেকে নামায়, তারপর ঝাড়ি দিয়ে হাতটা ছেড়ে দেয়। এর মধ্যেই সিয়াম দৌড়ে আসে। ভাই, আমরা আমাগো মার্কা পাইয়া গেছি। কথাটা শুনেই আহিল তাকায় রুদ্রের দিকে। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে সিয়ামের দিকে। আহিল রুদ্রের কাঁধে হাত রাখে। রুদ্র ফিরে তাকায় আহিলের দিকে, ওর মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। কথাটা বলে চলে আসে আহিল। রুদ্র ঠায় দাঁড়িয়ে আছে। আহিলকে সহজভাবে নেওয়া যাবে না। রুদ্র এগিয়ে যায় রাহিম চৌধুরীর দিকে। তিনি আস্তে আস্তে হেঁটে এসে ছেলের পাশে দাঁড়ায়। আহিলের সাথে ঝামেলাই যাবে না, আগেই বলেছি। ওকে দেখে যতটা সহজ মনে হয় ও ততটাই জটিল। বুদ্ধি আর নিজের শক্তি দিয়ে চলো, তাহলে শত্রুকে হারাতে পারবে। রুদ্র দাঁড়িয়ে থাকে। ভীষণ বিচক্ষণ ছেলে রুদ্র। হার মানা পছন্দ না ওর, কখনোই কোথাও হেরে যায়নি। এইবারও হারবে না, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে লড়ার। রুদ্র ওর লোকজন নিয়ে বেরিয়ে যায়। আহিলও চলে এসেছে। হাবিব আহমেদ ছেলের ওপর বিশ্বাস আছে। সন্ধ্যায় রাফিয়া বারান্দায় চা নিয়ে বসে আছে দোলনায়, হাতে একটা গল্পের বই। হুমায়ুন আহমেদের। হঠাৎই ওর কানে আসে জোরে জোরে চিৎকারের আওয়াজ। রাফিয়া উঠে দাঁড়ায়, বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। শব্দ শুনে রিপাও এসে দাঁড়ায় রাফিয়ার পাশে। কিছু বাচ্চা ছেলেরা মিছিল করছে। শিরা শিরা রক্ত আমার আহিল ভাইয়ের ভক্ত, এক বড় না দুই বড়, আহিল ভাইয়ের মন বড়। আহিল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এমন কথা শুনে রাফিয়া হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রিপাও হাসছে। রাফিয়া কিছুতেই হাসি থামাতে পারছে না। আর কত হাসবি? হাসি জমিয়ে রাখ, সব হাসি তো শেষ হয়ে যাবে। সাথে সাথে রাফিয়া আর রিপা হাসি বন্ধ করে চুপ করে দোলনায় বসে পড়ে। রিপার মা যেতেই আবার দুজনে একসাথে হেসে ওঠে। ওরা এইসব বলে মিছিল করছে কেন? আজকে নির্বাচনের মনোনয়ন দিয়েছে, মানে মার্কা। আমাদের এইখানে প্রতি বছর দুটো মার্কা নিয়ে দুই পক্ষ ভোটে দাঁড়ায়। আহিল ভাই তো এবার ভোটে দাঁড়িয়েছে। এই কয়দিন এমন কত মিছিল মিটিং দেখবি ঠিক নেই। ওই বজ্জাত লোকটাকে ভোট দিবে কে? সবাই দেখিস আহিল ভাই পাশ করবে। ছাই করবে? ওনার বিপক্ষ দল কে দাঁড়িয়েছে? রিজন ভাইয়ের বন্ধু রুদ্র, উনি দাঁড়িয়েছে। তাহলে আমি ওনার পক্ষে। রিপা রাফিয়ার পিঠে একটা ঘুষি মেরে দেয়। ভালো জিনিস চিনতে শিক্ষা দি। তোর ওই আহিল ভাই ভালো না। অনেক ভালো, একদিন ঠিকই বুঝবি। আমি কেন বুঝবো? মানুষ যাকে সব থেকে বেশি অপছন্দ করে তার সাথেই জড়ি বেঁধে দেয়। তোকেও দেবে দেখিস। কথাটা বলে রিপা চলে যায়। রাফিয়া ভাবতে থাকে, সত্যি কি এমন কিছু হয়? ওই বজ্জাত লোকের সাথে যদি বাধা পড়ে তাহলে কি হবে রাফিয়ার? সময় পেরিয়ে গেছে আরও 7 দিন। চারিদিকে শুধু নির্বাচনের পোস্টার, মিছিল, মিটিং এইসবই চলছে। তবে এইসবের মধ্যে শান্তিতে আছে রাফিয়া। আহিলের সাথে তার আর দেখা হয়নি, ভার্সিটিও না, কোথাওই। আহিলকে এখন তেমন একটা দেখা যায় না। রাফিয়ার মনে শান্তি থাকলেও যন্ত্রণায় ভোগে। আহিল কতদিন হলো নিজের পছন্দের মানুষকে দেখে না। মেয়েটাকে রাগিয়ে দিতে পারে না, সময়ই হয়ে ওঠে না। সাথে রুদ্র তো আছে। রাতে সব কাজ শেষ করে বাড়ি ফিরে আহিল। আজই বোধহয় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছে ও। ফ্রেশ হয়ে বিছানায় গা এড়িয়ে দিতে চোখের সামনে ভেসে ওঠে রাফিয়ার মিষ্টি মুখটা।
বুকের ভেতর যন্ত্রণা উঠে বসে আহিল। ফোন করে একজনকে, কিছু একটা বলে ফোনটা কেটে দেয়। বারান্দায় গিয়ে দাঁড়ায়। ফোনে একটা মেসেজ আসতেই আহিলের মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আহিল। 15 মিনিটের মধ্যেই একটা বাড়ির সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে গাড়ির ওপরে উঠে বসে। তাকিয়ে থাকে সামনে থাকা 3 তলা বাড়ির দিকে। বারান্দায় এখনও বাতি জ্বলছে। পকেট থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারে কল করে। আহিল 2 বার রিং হতেই কল রিসিভ হয়। হ্যালো, কে বলছেন? হাই কাজল চোখের মেয়ে, তুই তো ভারী স্বার্থপর দেখছি। আমি একটু ব্যস্ত দেখে তোমার জ্বালাতে পারছি না, আর এই সুযোগে তুমি আমায় ভুলে গেছো। কাজল চোখের মেয়ে কথাটা শুনতে রাফিয়ার আর বুঝতে বাকি নেই কে ওকে কল করেছে। একটু শান্তিতে ছিল, আবার কোথা থেকে চলে এলো। রাফিয়ার প্রচুর লাগছে। এই লোক ওর নাম্বারই বা পেল কোথায়? আপনি তো দেখছি ভারী অসভ্য। এত রাতে একটা মেয়েকে ফোন করে ডিস্টার্ব করছেন, লজ্জা করে না? একটু লজ্জা করে না? এইবার বেশি কথা না বলে নিচে চলে আসো জলদি, আমার হাতে সময় কম। তোমাকে না জ্বালিয়ে ঘুমো আসছিল না। রাফিয়া অবাক হয়ে যায়। এত রাতে কল করে বলছে নিচে যেতে? কি অধিকার বোধ রে বাবা। রাফিয়া বিছানা থেকে উঠে আস্তে আস্তে বারান্দায় এসে নিচের দিকে উঁকে দেয়। রাফিয়াকে দেখে আহিল হাত নাড়িয়ে হাই দেয়। রাফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। এই তো কাজল চোখের মেয়ে, তোমায় দেখে ফেলেছি। আর লুকে না থেকে একটু নিচে আসো। আপনি এখানে কি করছেন? এই রাতের বেলায় একটা মেয়ে মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। ছি! এই মেয়ে, এত কথা শুনতে চাইনি তো আমি। জলদি নিচে আসবে নাকি আমি উপরে চলে আসবো? পারলে আসুন, দেখি কিভাবে আসেন। চ্যালেঞ্জ করো না, আমি কিন্তু চলে আসতে পারবো, কিন্তু সমস্যা তোমারই হবে। এইবার ভেবে দেখো কি করবে। আপনি কি চান বলুন তো? নিচে আসলেই বলবো। আসবো না। কি করবেন? ঠিক আছে, আমি আসছি। রাফিয়া তাকিয়ে দেখে আহিল গাড়ির ওপর থেকে নেমে পড়েছে। এইবার আর উপায় নেই। এই লোককে রাফিয়া মোটেও বিশ্বাস করে না। হুট করে যদি চলে আসে। আমি আসছি। গুড গার্ল। রাফিয়া এবার পরে বিপদে। বলে তো দিয়েছে আসছি, কিন্তু এবারে যাবে কি করে? কেউ যদি দেখে ফেলে, রিপাকে কি ডাকবে? পরে যদি কিছু হয়? বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে দিয়ে আস্তে করে দরজা খুলে বের হয় রাফিয়া। মেন দরজা খুলে আস্তে করে চাপিয়ে দিয়ে ধীরে ধীরে 3 তলা থেকে নামে। বুকে কাঁপছে রাফিয়ার। গেটের কাছে এসে গেট খুলে রাস্তায় পা রাখে। বাড়ির দিকে তাকায়। সব জায়গায় অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ছাড়া কোনো আলো নেই কোথাও। রাফিয়া গুটি গুটি পায়ে হেঁটে একটু সামনে যায়। দেখে একটা সাদা রঙের গাড়ি, তার উপরেই বসে আছে আহিল। বিরক্তি থাকলেও রাফিয়া এগিয়ে যায়। রাফিয়াকে দেখে আহিল গাড়ির ওপর থেকে নেমে দাঁড়ায়। রাফিয়া আহিলের সামনে এসে দাঁড়ায়। দুজনই মুখোমুখি দাঁড়িয়ে আছে। আহিল শুধু রাফিয়াকেই দেখে যাচ্ছে। মেয়েটা ঘুমের মধ্যে হয়তো খেয়ালি করেনি প্লাজো আর টি শার্ট পরে চলে এসেছে। তবে এই রূপে রাফিয়াকে দেখে বুক কাঁপছে আহিলের। আহিলকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রাফিয়া কি বলবে বুঝতে পারছে না। এইভাবে তাকিয়ে থাকার জন্য ওকে নামিয়ে আনলো। কি দেখছেন? কি বলবেন বলুন। কত কষ্ট করে বের হয়ে এসেছি জানেন? রাফিয়ার কথায় আহিলের হুঁশ ফেরে। নড়ে চড়ে দাঁড়ায়। আহিল রাফিয়ার সামনে আসলেই কেন যেন অন্যরকম হয়ে যায়। আহিল আর একটু কাছে গিয়ে দাঁড়ায়। রাফিয়া ওকে এগিয়ে আসতে দেখে নিজে একটু পিছিয়ে যায়। আহিল রাফিয়ার হাত ধরে ফেলে। দূরে যাচ্ছ কেন? আমি কিছু বলতে আসিনি, তোমায় দেখতে ইচ্ছে করছিল তাই। আজকে কয়দিন হয় তোমাকে দেখিনি, ঠিক মতো জ্বালাতে পারছি না, হয়তো এই কয়দিন পারবও না। তাই এত রাতে আসা আর নাম্বার জোগাড় করা আমার কাছে অনেকটা বলতে পারো পান্তা ভাতের মতো। আহিলের কথা শুনে রাফিয়ার বুঝতে বাকি নেই যে ও এতক্ষণ যা যা প্রশ্ন করেছে তার সবগুলোর উত্তরই একসাথে দিল আহিল। আমাকে কেন দেখতে ইচ্ছে করে আপনার? দুনিয়াতে আর মানুষ নেই? ভালো প্রশ্ন, কিন্তু আমিও ভাবতাম নেই কাকে আমি দেখব, কিন্তু এখন তো দেখলেই বুকে জ্বালা বাড়ছে। রাফিয়া এইবার ভালো করে তাকায় আহিলের দিকে। আহিল একটা হলুদ রঙের টি শার্ট পরে আছে, সাথে একটা ট্রাউজার। চাপ দাড়ির সাথে চুলগুলো এলোমেলো। রাফিয়া যতই রাগ দেখাক, অষ্টাদশী মেয়ের মনে অনুভূতিটা তো ঘুরে বেড়াই। রাফিয়ার কেন যেন মনে হচ্ছে আহিল সুদর্শন, ভয়ঙ্কর সুন্দর আহিল। কি করছেন কি আপনি? হাত ছাড়ুন আমার। দেখতে এসেছেন, দেখা শেষ, চলে যান। আমি আপনার বিয়ে করা বউ নয়। একেবারে আমাকে ধরার চেষ্টা করবেন না। আহিল হাতের বাঁধনটা একটু হালকা করে, তবে পুরোপুরি ছেড়ে দেয় না। রাফিয়ার কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। যাও, তোমার কথা রাখলাম, ধরলাম না। বউ বানিয়ে তবেই ধরবো। বি রেডি। কথাটা বলে রাফিয়াকে ছেড়ে দিয়ে এক হাত দূরে গিয়ে দাঁড়ায়। রাফিয়ার সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। রাফিয়া আর একটুও দাঁড়ায় না, উল্টো ঘুরে দৌড়ে চলে যায়। আহিল দাঁড়িয়ে থাকে। যতদূর রাফিয়াকে দেখা যায় তাকিয়ে থাকে। আহিলও গাড়িতে উঠে বসে। ভাবে চাইলে এক্ষুনি এই মেয়েকে বিয়ে করতে পারেও, কিন্তু বুকে এতটা যন্ত্রণা নিয়ে ও বসে আছে শুধুমাত্র নির্বাচনে যাওয়ার অপেক্ষায়।
এই মেয়ে কোনো ক্ষতি সে হতে দেবে না। গাড়ি ঘুরিয়ে চলে যায় আহিল বাড়িতে। এইবার শান্তির একটা ঘুম হবে। রাফি আবারও সাবধানতার সাথে রুমে চলে আসে। রিপার পাশে গিয়ে শুয়ে পড়ে। বুক এখনও কাঁপছে। মানুষটা ভারী অদ্ভুত, হুট করে কি করে বসে। রাফিয়ার মনের ভেতর অস্থিরতা শুরু হয়। এই প্রথম কোনো পুরুষের জন্য এমন হচ্ছে। রাফিয়া এই বিষয়কে মোটেও পাত্তা দিতে চায় না, চুপ করে ঘুমিয়ে পড়ে। নিচের বারান্দায় চুপ করে এতক্ষণ দাঁড়িয়েছিল রিজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখনই চোখে পড়েছিল রাফিয়াকে। দেখে ডাকতে গিয়েও ডাকেনি, কারণ রাস্তায় কেউ একজনকে লক্ষ্য করেছিল। সবটা দেখে রিজন অনেকটা খুশি হয়। মনে মনে বুনতে থাকে হাজারটা বুদ্ধি। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেয়। কথা শেষ করে নিজের রুমে চলে যায়। বাড়ি ফিরে আহিল একটা লম্বা ঘুম দেয়। নির্বাচনের অনেক কাজ, ঠিকমতো ঘুমানো হয়ে ওঠেছে না। রাফিয়াকে দেখাটা খুব জরুরি ছিল। দেখে নিয়েছে, এইবার শান্তি। সকাল সকাল ঘুম থেকে উঠে রাফিয়া ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ক্লাস শেষ করে রাফিয়া আর রিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। রাফিয়া প্রচুর কথা বলে আর রিপা তাই চুপ করে শুনে যায়। কাল রাতের কথাও রিপাকে বলে দিয়েছে, যা শুনে রিপা হতভম্ব হয়েছে। আহিল এমন কাজও করতে পারে এটা রিপার অজানা ছিল। তবে মনে মনে খুব খুশিও হয়েছে। রাফিয়ার পাগলামিগুলো সামলাতে একমাত্র আহিলই পারবে। যদিও রাফিয়া এইসব নিয়ে মোটেও ভাবে না, তাও রিপা জানে। ওদের কথার মধ্যেই একটা গাড়ি এসে ওদের সামনে থামে। অনেকটা হুট করে। এইভাবে সামনে গাড়ি আসায় ভয় পেয়ে যায় দুজনই। গাড়ি থেকে দুজন লোক নেমে আসে। ওরা কিছু বুঝে ওঠার আগে দুজন লোক রাফিয়ার হাত টেনে ধরে গাড়িতে তুলতে চায়। রিপা একটা লোককে চেপে ধরে। রাফিয়া চিৎকার করতে শুরু করে। রাস্তায় তেমন মানুষ না থাকায় কোনো লাভ হয় না এতে। রিপা যে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে রাফিয়াকে গাড়িতে তুলে নিমেষে চলে যায়। রিপার এই মুহূর্তে নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হচ্ছে। কি করবে এখন সে? রিপা উঠে দৌড়াতে শুরু করে। বাড়ি এসে সোজা মায়ের কাছে যায় রিপা। মা, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? মা, রাফিয়াকে যেন কারা তুলে দিয়ে গেছে মা, আমার সামনে দিয়ে। কথাটা শুনে রিপার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কে তুলে নিয়ে যাবে? আর কেউ যদি তুলে নিয়ে গিয়ে থাকে, কি করবে এবার? কি জবাব দেবে রাফিয়ার বাবা মায়ের কাছে? কি বলছিস তুই? কারা তুলে নিয়ে গেছে? কি হয়েছে আমার আগে খুলে বল। রিপা কাঁদতে কাঁদতে সবটা খুলে বলে। সব শুনে রিপার মা বুঝতে পারে না এখন তার কি করা উচিত। তার ছেলেকে দিয়ে যে কিছু হবে না এটাও তার জানা। অনেক ভেবে তিনি রিপাকে আহিলকে কল দিতে বলে। রিপা তাই করে। আহিল বসে আছে মিটিংয়ে। ফোন পাঞ্জাবির পকেটে ছিল। হুট করে ফোন ভাইব্রেট উঠে আহিল বেশ বিরক্ত হয়। তারপর ও নিজের মিটিং চালিয়ে যেতে থাকে। বারবার ফোন আসায় আহিল মিটিং শেষ না করেই একটু বাইরে আসে। অপরিচিত নাম্বার দেখে বেশ অবাক হয়। ফোনটা রিসিভ করে আহিল। হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি রিপা। ভাইয়া, রাফিয়াকে কারা যেন তুলে নিয়ে গেছে আমার সামনে দিয়ে। কথাটা নিয়ে চলে গেছে, কিছু বুঝতে পারছি না। কথাটা শুনে আহিলের বুকটা কেঁপে ওঠে। মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। পুরো পৃথিবী মনে হচ্ছে সমানতালে ঘুরে চলেছে। কারা ছিল কিছু জানো? না ভাইয়া, তবে অনেকগুলো লোক ছিল গাড়িতে। দুজন লোক মুখ ঢাকা ছিল। ওরা এসে ওকে টেনে হিচড়ে গাড়িতে তুলেছে। আহিল কথাটা শুনে চোখ মুখ খিচে ধরে। এই মুহূর্তে কোনোভাবেই সে ঝামেলায় জড়াতে চায়নি। তবে এইবার এর সম্ভব হচ্ছে না। আহিল কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে কি হতে চলেছে। কেতো না, আমি দেখছি, আমি ওকে নিয়ে আসবো, রাখছি। ফোনটা কেটে দিয়ে আহিল শাওনকে কল করে। ওরা বাইরেই দাঁড়িয়েছিল। আহিল এসে গাড়িতে উঠে বসে, সাথে শাওন, সিয়াম ও বাকি কয়েকজন। ওরা বুঝতে পারছে না কি হয়েছে, কিন্তু আহিলের এমন ভয়ঙ্কর মুখ দেখতে কিছু বলার সাহসও পাচ্ছে না। কি হয়েছে তো? মিটিং শেষ না করে এই আইসা করছিস কেন? ওই যাবি? আহিল কোনো উত্তর দেয় না। গাড়ি চালিয়ে সোজা এসে দাঁড়ায় রিজনদের আড্ডা দেওয়ার জায়গায়। ওইখানে রিজনরা বসেছিল। আহিলকে দেখে সবাই বেশ অবাক হলেও অবাক হয় না রিজন। সে জানতো আহিল তার কাছেই আসবে। আসার ব্যবস্থা তো সে নিজেই করেছে। আহিল গাড়ি থেকে নেমে সোজা রিজনের সামনে গিয়ে দাঁড়ায়। রিজনের কলার চেপে ধরে টেনে ওঠায়। তুই করছিস না এইসব, তুই ইচ্ছে করে করছিস। তোর শত্রুতা আমার সাথে, এই মেয়েটার সাথে না। শকুনের চোখ, আমি জানতাম তুই দেখে নিবি। তোর দেখাই উচিত ছিল, কিন্তু এভাবে ছোট লোকের মতো কাজটা করবি এটা ভাবিনি। তোর সমস্যা তো আমি আর আমার লোকের সাথে। রাফিয়ার গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব। আহিল ভয়ঙ্কর রেগে আছে, তা ওকে দেখে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে কেউই আগাচ্ছে না। বাঘ আর সিংহের লড়াইয়ে কারো যাওয়াও উচিত না। সবাই চুপ। এর মধ্যেই জোরে হেসে ওঠে রিজন। আজকে আমার শান্তি লাগছে। আহ,
বিশ্বাস কর, খুব শান্তি লাগছে। রাফিয়াকে আমি কিচ্ছু করব না। আর করব কি করে? রাফিয়া তো আমার কাছেই নেই। আমার শুধু তোকে আঁচড় দেওয়ার ছিল। ওই যে যন্ত্রণায় ভুগছিস, এটাই দেখার ছিল। আহিলের প্রচুর রাগ হয়। ওর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রাফিয়ার কোনো ক্ষতি করে দেবে না তো? কোথায় রেখেছিস ওকে? বলবো না। তোর না অনেক ক্ষমতা, পারলে খুঁজে নেই। আবার বলছি, কোথায় রেখেছিস ওকে? কার সাথে রেখেছিস? তুই কার গায়ে হাত দিয়েছিস তোর নিজেরও জানা নেই। আহিল বুঝতে পারছে রিজন ইচ্ছে করে এসব করছে। এখন যতই বলুক না কেন, রিজন কিছুতেই কিছু বলবে না। যা করতে হবে আহিলকেই করতে হবে। কিন্তু কিভাবে করবে? কোথায় রেখেছে ওরা রাফিয়াকে? যদি রাফিয়ার কিছু হয়ে যায়, কাউকে ছাড়বে না আহিল, কাউকে না। দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল। আহিল গাড়ির ভেতর বসে আছে চুপ করে। মাথায় কিছুই ঢুকছে না তার। রিজন ওকে কিছুতেই বলবে না। আর এই মুহূর্তে রিজনের সাথে ঝামেলায় আহিল যেতে চায় না। আশেপাশে সব জায়গায় খোঁজ লাগালো হয়েছে গোপনে। শাওন চুপ করে আহিলের পাশে বসে আছে। আহিলের এই অস্থিরতা শাওন আগে কখনো দেখেনি। আহিল মাথায় হাত রেখে কিছু একটা ভেবে যাচ্ছে। হুট করে আহিলের ফোন বেজে ওঠে। কোনো খবর এসেছে ভেবে আহিল সাথে সাথেই ফোনটা ধরে। কিন্তু আহিলকে অবাক করে দিয়ে অপর পাশ থেকে শুরু হাসির শব্দ আসে। কি মিস্টার আদিয়ান আহমেদ আহিল, খুঁজে পেলি না তোর প্রিয়তমাকে? এই তোর ক্ষমতা? এই ক্ষমতার জোর দেখিয়ে বেড়াস তুই? তোর তো নিজের মানুষকেই নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই, জনগণের নিরাপত্তা কি করে দিবি রে? আহিলের এইসব শুনে প্রচুর রাগ হয়। কিন্তু এই মুহূর্তে সে অসহায়। অন্তত রাফিয়ার নিরাপত্তার জন্য হলেও আহিল নিজেকে শান্ত করে। রাফিয়া কোথায়? কোথায় রেখেছিস ওকে? দেখ রুদ্র, তোর সাথে আমার ঝামেলা। এর মধ্যে ওই মেয়েটাকে টানবি না, ভালো হবে না কিন্তু। আহা, বুকে খুব ব্যথা তাই না রে? কষ্ট হয় খুব। আমি তো জানতাম তুই জনগণ নিয়ে থাকিস, তোর যে এত সুন্দর একটা পাখির ছানাও আসে এটা কিন্তু ভাবিনি। ভাগ্যিস রিজন ছিল। চল এত কথা না বলি, ডিলে চলে আয়, তাহলেই হলো। তুই তোর পাখির ছানা নিয়ে চলে যাস, যদিও দিতে বুকে লাগবে। কি চাই? নির্বাচন থেকে সরে যাবি, মনোনয়ন তুলে নিবি, শুধু এটুকুই। ঠিক আছে, তাই হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কথাটা বলে আহিল নিজেই ফোনটা কেটে দেয়। এতে রুদ্র অবাক না হলে রিজন বেশ অবাক হয়। এত সহজে সবকিছু মেনে নেওয়ার পাত্র আহিল নয়। কিছু একটা হতে চলেছে। আহিল সাথে সাথে গাড়ি স্টার্ট করে, জোরে গাড়ি চালাতে থাকে। শাওন শুধু চুপ করে দেখে যাচ্ছে। আধ ঘন্টার রাস্তা আহিল 15 মিনিটের মধ্যে চলে আসে। একটা বড় গোডাউনের সামনে এসে গাড়ি থামায় আহিল। এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আহিল আর শাওন ছাড়া এই পুরো জায়গাটাই ফাঁকা। অন্ধকার একটা রুমের ভেতরে পাটির ওপর হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে রাফিয়া। প্রচুর কষ্ট হচ্ছে ওর। সে দুপুর থেকে এভাবেই পড়ে আছে এইখানে। তৃষ্ণায় গলা শুকিয়ে আছে। রাফিয়ার ইচ্ছে করছে জোরে জোরে চিৎকার করতে। বুকটা ফেটে যাচ্ছে। কি হচ্ছে ওর সাথে এসব? ওর তো কোনো শত্রু নেই, কারা তুলে আনবে? তুলে এনে লাভই বা কি? ওকে কি তাহলে মেরে ফেলবে? গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে শাওন আর আহিল। গোডাউনের বাইরে থেকে বন্ধ দেখাচ্ছে, তবে ভেতরে যে মানুষ আছে এটা আহিল নিশ্চিত। আহিল এগিয়ে গিয়ে শাটার টেনে তোলে। ভেতরে পুরো অন্ধকার। আহিল নিজের পকেটে থাকা গানটা বের করে। শাওনও তাই করে। আস্তে আস্তে করে ভেতরে ঢোকে ওরা। এত পরিমাণ অন্ধকার যে কিছুই ভালো মতো দেখতে পাচ্ছে না। আহিল একটু এদিক ওদিকে লক্ষ্য করে। না, এখানে কেউ নেই। আহিল সোজা হয়ে দাঁড়ায়। ভালো করে লক্ষ্য করতেই ওর চোখে পড়ে ছোট্ট একটা রুম, বাইরে থেকে তালা বন্ধ। আহিলের বুকটা কেঁপে ওঠে। এই রুমের ভেতর যদি সত্যি রাফিয়া থেকে থাকে, তাহলে একটাকেও ছাড়বে না আহিল। আহিল দ্রুত পায়ে রুমটার সামনে এসে দাঁড়ায়। ফোনের ফ্ল্যাশ অন করে ভারী কিছু একটা তালা দিয়ে খুলে ভেতরে ঢোকে। আহিল দেখে রাফিয়াকে একটা পাটির ওপর। দ্রুত আহিল রাফিয়ার কাছে যায়। রাফিয়ার জ্ঞান নেই। আহিল রাফিয়াকে করে তুলে নেয়। শাওন ফ্ল্যাশ লাইট ধরে ওরা বেরিয়ে আসে। গাড়ির পেছন সিটে রাফিয়াকে শুয়ে দিয়ে সামনে বসে আহিল। শাওনও শুধু দেখে যাচ্ছে। গাড়িতে বসেই আহিল দ্রুত চলে আসে। একটা হসপিটালের সামনে এসে আহিল আবার রাফিয়াকে কোলে তুলে নিয়ে ভেতরে যায়। সব কিছু ঠিক করে দেয় আহিল। বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সিয়াম রিপাকে নিয়ে চলে আসে রাফিয়ার কাছে। আহিল হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে, সাথে সায়নও যায়। তুই কিভাবে জানলে যে মেয়েটাকে ওরা ওখানেই রেখেছে? আহিল জানতো শাওন এমন প্রশ্নই করবে। তোর মনে আছে যখন রুদ্র আমাকে কল দেয়, আমার হাতে আরেকটা ফোন ছিল যেটা দিয়ে আমি ওর লোকেশন ট্র্যাক করি। ও তখন ওই জায়গায় আশেপাশে ছিল। আমি তখন শিওর ছিলাম না। পরে মনে পড়লো রুদ্র বাবার করা সে গোডাউনের কথা। রুদ্র যখন জানতে পারবে
আমার ক্ষতি করতে চাইবে? সেইটা হতেই দিব না। আমার প্ল্যান ছিল সাপ আর লাঠি দুটোই ঠিক রাখা। মুচকি এসে আহিল রুদ্রর নাম্বারে কল করে। সাথে সাথেই কল ধরে রুদ্র। কি দেখা করতে এলি না যে? ভয় পেয়েছিস নাকি? তোর পাখির ছানা কি ফেরত নেওয়ার ইচ্ছে নেই নাকি রেখে দিব আমার কাছে? দেখা তো নির্বাচনের দিন হবে বলেছিলাম। তুই কি ভেবেছিলি এখনই দেখা করব বলেছি? তোর মতো এত সময় আমার হাতে নেই, আর আমার পাখির ছানা আমার কাছে আছে। তোকে আর কষ্ট করে ফেরত দিতে হবে না। কষ্টের সময় এগিয়ে আসছে রুদ্র, দিন গুনতে শুরু কর। কথাটা বলে আহিল রুদ্র কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। পাশে বসে থাকা শাওনের সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। করতে চাইছিস কি তুই? ওইটা কালই দেখতে পারবি। তুই কি প্রেমিক হতে চাচ্ছিস নাকি প্রেমিক? বুঝতে পারতেছি না। দুটোই। আহিল গাড়ি স্টার্ট দেয়। অনেক কাজ এখন তার, সব কাজ রাতের মধ্যে শেষ করতে হবে। কাল সকালটা যেন একটা সুন্দর সকাল হয়, ধরা দেয় আহিলের জীবনে। রাত শেষে ভোরের দিকে জ্ঞান ফিরে রাফিয়ার। সারা রাতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে ওকে। চোখ মেলে তাকায় রাফিয়া। সামনে রিপাকে দেখে রাফিয়া উঠে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আই কাঁদিস না বোন, শান্ত হয়ে দেখ, সব ঠিক হয়ে আছে। রাফিয়া তাও চুপ হয় না, কাঁদতে থাকে। অনেকটা সময় নিয়ে রাফিয়া শান্ত হয়। ভেবেছিল চোখ খুলে আবার সে অন্ধকার ঘরে নিজেকে বন্দি দেখবে। রাফিয়াকে ঠিক করে বসিয়ে দেয় রিপা। হালকা কিছু খাইয়ে দিয়ে রাফিয়াকে শুয়ে থাকতে বলে, কিন্তু রাফিয়ার মনে হাজারটা প্রশ্ন। মনে অনেক প্রশ্ন, তাই না? সব কিছুর উত্তর পাবে, একটু অপেক্ষা কর। এখন দিলে সমস্যা কি? সমস্যা আছে, এই জন্যই দিব না। কথাটা বলে রিশা কেবিন থেকে বেরিয়ে যায়। রাফিয়া মন খারাপ করে আবার শুয়ে পড়ে। শরীর খুব ক্লান্ত। একটু পরে রিপা কেবিনে প্রবেশ করে। রাফিয়া দরজা খোলার শব্দে ঘুরে তাকায়। রাফিয়া পারছে না উঠে যেতে। রিপা এসেছে, সাথে রাফিয়ার বাবা আর রিপার মা। রাফিয়ার মা নেই, বাবার সাথে চট্টগ্রাম শহরে বেড়ে ওঠা রাফিয়ার বাবা আনিসুল হক পেশায় একজন শিক্ষক। রাফিয়ার বাবা মেয়ের পাশে গিয়ে বসে, সাথে সাথে রাফিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রিপা আর রিপার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু। হয়েছে, আর কাঁদতে হবে না, বাড়ি ফিরতে হবে। এইবার বাড়ি ফিরে আবার কাঁদিস। সবার কথা শুনে রাফিয়া কিছুটা শান্ত হয়। হাসপাতাল থেকে বেরিয়ে আসে ওরা। হাসপাতালের সামনে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই গিয়ে উঠে বসে, কিন্তু রাফিয়া ধাপে ধাপে বেশ অবাক হচ্ছে। ও কিভাবে ওই জায়গা থেকে ফিরে এলো? রিপাই বা ওকে কি করে পেল? ওর বাবা কিভাবে খবর পেয়ে একদিনের ভেতরে ছুটে এলো? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে রাফিয়ার। দাঁড়িয়ে থাকবি? গাড়িতে উঠে বস, বাড়িতে যেতে হবে না? এটা কার গাড়ি? তোরা যাত্রার গাড়িতে উঠে বসছিস কেন? এত কথা বলার সময় নেই বোন, হাতে অনেক কাজ, জলদি ওঠ। রাফিয়া আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। বাড়িতে ফিরে রাফিয়া যেন প্রাণ ফিরে পায়। দ্রুত চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে বেরিয়ে রাফিয়া দেখে রিপা আলমারিতে কিছু একটা খুঁজছে। রাফিয়া গিয়ে রিপাকে চেপে ধরে ওকে টেনে বিছানায় এনে বসিয়ে দেয়। অনেক নাটক করেছিস, আর না। এবার সত্যি করে বলতো কি কি হয়েছে? আমাকে তোরা পেলি কিভাবে? বললাম না, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। শুধু এইটুকুই বলবো এখন তোকে, তুই ভাগ্যবতী রাফিয়া, খুব ভাগ্যবতী। মানুষ যা শত সাধনা করেও পায় না, তাই তুই সাধনা ছাড়াই পেয়ে যাবি। শুধু আগলে রাখতে শিখে নিস। মানে? রাফিয়া কিছু বলতে যাবে তার আগে রিপার মা রিপাকে ডাকে। রিপা চলে যায়। রাফিয়ার এবার বিরক্তি লাগছে, কৌতূহল হচ্ছে খুব। কিছু একটা তো আছে যা ওর থেকে সবাই লুকাচ্ছে। রাফিয়া রিপার রেখে যাওয়া ড্রেসটা পরে নেয়। তারপর রুম থেকে বেরিয়ে আসে। দেখে ওর বাবা সোফায় বসে আছে। রাফিয়া গিয়ে বাবার পাশে বসে। রাফিয়া বসতেই আনিসুল হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। এখন প্রায় সন্ধ্যা। রাফিয়া বসে বসে টিভি দেখছে। রিপার আশায় বসে আছে, কিন্তু রিপা কিছুতেই ওর কাছে ঘেঁষছে না। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। রাফিয়া উঠে দাঁড়াতে দেখে আনিসুল হক নিজেই গিয়ে দরজা খুলে দিচ্ছে। এর মধ্যে রিপা দৌড়ে গিয়ে রাফিয়ার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। কি হচ্ছে কি? আমাকে একটু বলবি তুই? উত্তর পাবো, কোথায় উত্তর? আর ওইভাবে টেনে নিয়ে এলি কেন? কে এসেছে আবার? তোর উত্তর। রাফিয়া রিপার কথা শুনে অবাক। ওর উত্তর মানে? রাগিয়ে দরজার দিকে উকি দেয়। সাথে সাথে রাফিয়া চোখ বড় বড় হয়ে যায়। আহিল বসে আছে সোফায়, সাথে আরও কিছু লোকজন আছে। রাফিয়া আহিল আর আহিলের ছেলেপেলেগুলোকে ছাড়া কাউকে চিনতে পারছে না। তবে রাফিয়া বেশ অবাক হচ্ছে, ওর বাবা আহিলের সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে। এই লোক এখানে কি করছে? এখনো বুঝতে পারবি। রিপা কথাটা শেষ করতেই আনিসুল হক রুমে প্রবেশ করেন।
রাফিয়ার অস্থিরতা দেখছে সে। এসে রাফিয়ার হাত দুটো ধরে আনিসুল হক। তোমায় আমি কিছু কথা বলবো মা। আমি তোমার বাবা, তুমি তো আমায় বিশ্বাস করো। বাবা, তুমি এইসব কেন বলছো? আমার কথার উত্তর দাও। অন্ধের মতো বিশ্বাস করি তোমায় বাবা। আমি তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাইরে যাদের দেখেছো তাদের তুমি একটু হলেও চেনো, ছেলেটাকেও জানো। ও তোমার কাল বাঁচিয়েছে। ও না থাকলে আজকে হয়তো তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেত। আমি অনেক ভেবে দেখলাম আমার পরে কেউ তোমায় নিয়ে এতটা ভেবেছে। আমি নিশ্চিন্ত মনে ওর হাতে তোমায় তুলে দিতে চাই। কথাটা শুনে রাফিয়া যেন পায়ের নিচে থেকে মাটি সরে যায়। কি বলছে ওর বাবা? যাকে রাফিয়া সহ্যই করতে পারে না তার হাতে নাকি তুলে দেবে, শুধুমাত্র বাঁচিয়েছে বলে? রাফিয়ার ভীষণ কান্না পাচ্ছে। রাফিয়া কিছু বলতে যাবে তার আগে আনিসুল হক রাফিয়ার হাত ধরে বাইরে নিয়ে যায়। আনিসুল হক নিজের পাশে রাফিয়াকে বসিয়ে দেয়। রাফিয়ার বুক কাঁপছে। কি হতে চলেছে? আহিল বসে আছে চুপ করে, একটু পর পর আর চোখে রাফিয়াকে দেখছে। আহিল জানে রাফিয়ার মনের অবস্থা কি। আহিল চেয়ে নিরুপায়। আহিলের বাবা হাবিব আহমেদ ছেলের বউ দেখে ভীষণ খুশি হয়েছে। তিনি আনিসুল হকের সাথে কাল রাতে কথা বলে নিয়েছে। যখন আহিল রাতে বাড়িতে ফিরে হুট করে বলল সে বিয়ে করতে চায়, সব থেকে বেশি খুশি হাবিব আহমেদই হয়েছিলেন। আহিলের মা রেবেকা বেগম এসে রাফিয়ার ওপর পাশে বসে রাফিয়ার হাত ধরে একটা স্বর্ণের রিং পরিয়ে দেয়। রাফিয়া চুপ করে বসে আছে। একটা পর্যায়ে সেই সময় চলে আসে যার জন্য আহিল অপেক্ষা করছিল, আর রাফিয়া অপ্রস্তুত ছিল। কাজে গিয়ে ওদের বিয়ে পড়ানো হয়। রাফিয়ার বুকটা ফেটে যাচ্ছে। আহিলকে মেরে ফেলতে ইচ্ছে করছে। শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য বিয়ে পর্যন্ত নিয়ে এসেছে লোকটা। নিজের বাবার ওপরও রাফিয়ার প্রচুর অভিমান হয়, কিন্তু মুখে কিছুই প্রকাশ করে না। সবশেষে রাফিয়াকে দেওয়া হয় সাইন করতে। রাফিয়া হাতে কলম ধরে রাখতে পারছে না। সাইন করে দিলে সারা জীবনের জন্য আহিলের সাথে ওর নাম জড়িয়ে যাবে, এইটা ভেবেই রাফিয়ার কান্না পাচ্ছে। আর অন্যদিকে আহিল চুপ করে রাফিয়ার হাতের দিকে তাকিয়ে আছে। এই তেরা মেয়েটা ভালোভাবে সাইন করে দিলে আহিল বেঁচে যায়। সমস্ত রাগ অভিমান নিয়েই রাফিয়া কাবিননামায় সাইন করে দেয়। আহিল যেন বুক ভরে নিঃশ্বাস নেয়। আহিল পেরেছে, অবশেষে তার ধানি লঙ্কা প্রিয়তমাকে তার অর্ধাঙ্গিনী করতে পেরেছে। কাবিননামায় সাইন করে রাফিয়া উঠে নিজের রুমে চলে আসে। তার জন্য খুব অস্থির লাগছে, সমান তালে হাত পা কেঁপে যাচ্ছে। রাফিয়ার পিছে পিছে রিপাও আসে। রিপা আসতেই রাফিয়া অন্যদিকে ফিরে যায়। এই মুহূর্তে কাউকে সহ্য হচ্ছে না রাফিয়ার। রিপা চেষ্টা করেও রাফিয়ার মুখ থেকে কথা বের করতে পারে না। রাফিয়া চুপ করে আয়নার সামনে বসে আছে। চোখ পানি দিয়ে ভরে যাচ্ছে, যেন পলক ফেললে জল গড়িয়ে পড়বে। রিপা হতাশ হয়ে বেরিয়ে যায় রুম থেকে। আহিল রিপার আসারই অপেক্ষা করছিল। রিপাকে বেরিয়ে আসতে দেখেই ইশারায় জিজ্ঞেস করে রাফিয়ার কথা। রিপাও ইশারায় উত্তর দিয়ে দেয়, আমি একটু আসছি। কথাটা বলে আহিল উঠে আসে। বাকিরা বসে নাস্তা করছে আর টুকটাক গল্প করছে। আহিল রাফিয়ার রুমে প্রবেশ করে। দেখে রাফিয়া আয়নার সামনে বসে অনবরত কেঁদে যাচ্ছে। আহিল আসতে দরজা বন্ধ করে এগিয়ে যায় রাফিয়ার দিকে। রাফিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। রাফিয়ার চোখ আয়নার দিকেই ছিল। কি আয়না দেখছো? কাঁদলে তোমায় কেমন দেখা যায়? রাফিয়া কোনো উত্তর দেয় না, চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আহিলের দিকে ঘুরে আহিলের পাঞ্জাবির কলার চেপে ধরে। আহিল কোনো প্রতিবাদ করে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আপনি ইচ্ছে করে এমন করলেন তাই না? প্রতিশোধ নেওয়ার জন্য। আমি সব জানি। আমাকে কিডন্যাপও নিশ্চয়ই আপনিই করিয়েছেন, যাতে আমাকে বাঁচিয়ে আমার বাবার কাছে হিরো সাজতে পারেন, আমাকে বিয়ে করে শাস্তি দিতে পারেন। নিন, এইবার তো আপনি খুশি? আপনার প্ল্যান সাকসেস। আর কিছু? আর কিছু মানে? আর কিছু কি? আপনি কি ভেবেছেন কি আপনি আমায় বিয়ে করবেন আর আমি সব মেনে নিব? কখনো না। আর কেউ না জানুক, আমি খুব ভালো করেই জানি আপনি কি কেন করলেন, কি ক্ষতি করেছি আমি আপনার। আমার সব স্বপ্ন আপনি শেষ করে দিলেন। কি জাদু করেছেন আমার বাবাকে। একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে কখনো মেনে নিব না। প্রয়োজনে আমি মরে। রাফিয়া আর কথা শেষ করতে পারে না। তার আগে আহিল রাফিয়ার ঠোঁট নিজের চেপে ধরে। বিষয়টা এতটাই জলদি হয়েছে, রাফিয়া হতবাক হয়ে আছে। আহিল রাফিয়ার কোমরে এক হাত রাখে, আরেকটা হাত রাফিয়ার চুলের মধ্যে দিয়েছে। অনবরত চুমু খেতে থাকে রাফিয়ার ঠোঁটে। রাফিয়া নিজের সর্বশক্তি দিয়েও আহিলকে দূরে সরাতে পারে না, বরং আরও আহিল শক্ত করে রাফিয়াকে চেপে ধরে। অনেকটা সময় নিয়ে আহিল রাফিয়ার ঠোঁট ছেড়ে দেয়। রাফিয়া ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আহিল শুধু রাফিয়ার ঠোঁট দুটো দেখে যাচ্ছে। এতটা সময় চুমু দেওয়াতে রাফিয়ার ঠোঁট দুটো লাল হয়ে গেছে। রাফিয়া নিজের ঠোঁট মুছে আহিলের দিকে আবার এগিয়ে আসে, কিন্তু এবার আর আহিলকে ধরতে পারে না।
তার আগে আহিল রাফিয়ার হাত চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। তোমার খুব সাহস তো দেখছি ধানি লঙ্কা, এত চুমু দেওয়ার পরেও আমার সাথে আবার শক্তি দেখাচ্ছ। শোনো মেয়ে, তোমাকে যদি ওইখানে নিয়ে যাই তুমি কিন্তু 2 দিন উঠে দাঁড়াতে পারবে না, তাই তোমার এই চুনোপতির মতো শক্তি তোমার কাছে রাখো। আর তোমাকে বিয়ে করার জন্য আমার তোমাকে কিডন্যাপ করে হিরো সেজে বিয়ে করতে হবে না। আমি চাইলে তোমায় তুলে নিয়ে গিয়েও বিয়ে করতে পারতাম, তুমি কিছু করতে পারতে না। আমি আরও ভাবলাম বিয়ে যখন করবই তোমার পরিবারও থাকুক সাথে, এতে তোমার মন খারাপ হবে না। তুমি দেখে উল্টো আমাকে দোষ দিয়ে যাচ্ছ, এটা কেমন হলো? রাফিয়া চুপ করে আহিলের কথাগুলো শোনে, তারপর আবারও মোচড়াতে শুরু করে। আহিল তো নাছোড় বান্দা, সে আরও কাছে এসে চেপে ধরে রাফিয়াকে। তুমি কি চাইছো বলো তো? থাকতে চাইছো আমার সাথে? চোখ মরে কথাটা বললাম। আপনার একটুও লজ্জা নেই তাই না? আমি আপনাকে যেখানে মানেই না সেইখানে আপনার সাথে থাকতে চাইবো? কে একজন বলে গিয়েছিল তুমি নির্লজ্জ হও, তবে সেটা তোমার বউয়ের কাছে। আমিও নির্লজ্জ, আর মেনে নাও। তারপর আমাকে মেনে না নেওয়ার আগেই বাচ্চার মা হয়ে গেলে আবার তোমার আফসোস থেকে যেতে পারে। ছাড়ুন আমায়। ছাড়বো না, আছি তো আর একটু সময়। থাকতে হবে না, চলে যান। কে থাকতে বলেছে আপনাকে? কেউ না, আমি কিন্তু থাকতে চাইছি। তোমার বাপি তো বুঝতে পারছে না। বিয়ে করে বাসনা করে চলে যাব, এই দুঃখ কি আমার পরনে সইবে তুমি বলো? রাফিয়া আহিলের কথায় চরম বিরক্ত। আহিলকে জোরে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। যদিও আহিল চাইলে রাফিয়া ওকে নড়াতেও পারত না, তাই আহিল ইচ্ছে করেই দূরে সরে যায়। রাফিয়ার আর ভালো লাগছে না, সব কিছু কেমন উল্টে পাল্টে যাচ্ছে। আহিল কাছে আসলে অদ্ভুত অনুভূতি হচ্ছে। আহিল এইবার আস্তে করে রাফিয়ার হাত ধরে। রাফিয়া বাধা দেয় না, চুপ করে থাকে। শোনো মেয়ে, তোমার জেদি মুখটা আমার ভীষণ প্রিয়। তোমার এই কোমলতায় আমি বারবার হারিয়ে যাই। বিয়ে করার অন্য কোনো উদ্দেশ্য নেই আমার, তোমাকে শুধু নিজে করে রাখার একটা শক্ত দলিল দরকার ছিল। তাই এই বিয়ে কোনো প্রতিশোধের জন্য না। আহিল কথাটা বলে রাফিয়ার কপালে একটা চুমু খায়। রাফিয়া যেন চেয়েও কিছু বলতে পারছে না। আহিল রাফিয়াকে চুপ থাকতে দেখে মুচকি হাসে। অভ্যাস করো মেয়ে, বিয়ে হয়েছে, বর তো আদর করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। আর আমি একটু বেশিই করব। আপনাকে একদিন আমি সত্যিই খুন করে দিব আমার কাছে আসলে। এই যে এখনো কাছে করে দাও খুন, বউয়ের হাতে খুন হওয়া তো ভাগ্যের ব্যাপার। রাফিয়া বেশ বিরক্ত, কোনো কথা বলেও শান্তি পাচ্ছে না। আহিল তা বুঝতে পারছে। আমি আসছি। হুট করে আহিল কথাটা বলে রাফিয়ার কপালে আবারও একটা চুমু খেয়ে বেরিয়ে যায় দরজা খুলে। রাফিয়া আহিলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জীবনটা কেমন যেন মনে হচ্ছে রাফিয়ার। বাইরে এসে আহিল আনিসুল হকের পাশে বসে টুকিটাকি কথা বলে উঠে যায়। যাওয়ার আগেই রাফিয়াকে ডাকে আনিসুল হক। না চাইতেও রাফিয়া বেরিয়ে আসে। রাফিয়া আসতেই হাবিব আহমেদ আর রেবেকা বেগম রাফিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার বাবার জন্য আজ তোমায় রেখে যেতে হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি তোমায় আমাদের ঘরে নিয়ে যাব মা। ভালোভাবে থেকো। তোমায় কি কিছু না জানিয়ে হুট করে এসব হয়েছে বলে মনে কষ্ট নিও না। উত্তরে রাফিয়া কিছু বলে না, চুপ করে থাকে। রেবেকা বেগম এগিয়ে এসে রাফিয়ার 2 হাতে দুটো বালা পরিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর বেরিয়ে যায়। রাফিয়া বেশ অবাক হয় সব কিছুতেই। আহিলরা যেতেই আনিসুল হক রাফিয়াকে হাত ধরে সোফায় বসিয়ে দেন। তিনি জানেন তার মেয়ে তার উপর বড্ড অভিমান করেছে। মেয়েকে বুকে জড়িয়ে নেয়। রাফিয়া বাবাকে ধরে কেঁদে দেয়। কাঁদিস না মা, তোকে আমি যার হাতে তুলে দিয়েছি দেখিস সে আমার জায়গা তোর মনে করে নিবে। আমার করা দায়িত্বগুলো সে পালন করবে। তুই খুব সুখী হবি দেখিস, শুধু বাবার উপর ভরসা রাখ। রাফিয়া ভাগ্যকে মেনে নিতে পারে, তবে আহিলকে যেন মেনে নিতে পারছে না। জীবনসঙ্গী বুঝি এইভাবে হয়ে যায় মেয়েদের। রাফিয়া সব থেকে বেশি ভরসা করে তার বাবাকে। আহিল কি সত্যিই পারবে সেই ভরসা অর্জন করতে? সময় পেরিয়ে গেছে আরও 2 দিন। এই 2 দিনে রাফিয়ার সাথে আর আহিলের দেখা হয়নি, আর না কথা হয়েছে। আহিল শত ব্যস্ততায় আছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ঝামেলা তত বেড়েই চলেছে। অন্যদিকে রুদ্র ও বরাবরের মতোই আহিলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। সকাল সকাল আহিল বসে আছে ওদের ক্লাব ঘরে, চলছে মিটিং। এর মধ্যেই আহিলের ফোন একটা কল আসে। নামটা দেখে আহিল কল রিসিভ করে। হ্যাঁ বল। ভাই, ভাবি বাসা থেকে বের হয়েছে, সম্ভবত ভার্সিটি যাব। এখন কি করবো? শেষ 2 দিন ধরে আহিল রাফিয়াদের বাড়ির সামনে লোক রেখেছে, যাতে রাফিয়া কোথাও গেলে সহজেই জানতে পারে। গাড়ির ব্যবস্থাও করেছে। এই মুহূর্তে ঘুরে বেড়ানো ঠিক হবে না, তাই এই 2 দিন রাফিয়া বের হয়নি। গায়ে নিয়ে যা।
আচ্ছা ভাই। কল কেটে দিয়ে ছেলেটা দ্রুতই গাড়ি নিয়ে রাফিয়ার সামনেই হঠাৎই গাড়ি চলে আসায় ভয় পেয়ে একটু পিছিয়ে যায় রাফিয়া। সরি ভাবি, ওঠান গাড়িতে। গাড়িতে উঠবো কেন? কে আপনি? আমি সাব্বির। ভাবি, আহিল ভাইয়ের লগে থাকি। তো আপনার ভাইয়ের সাথে থাকেন, এইখানে কি করছেন? আর একবার ভাবি ভাবি করবেন না। আল্লাহ, কি কন ভাবি? আপনারে ভাবি কমু না তো কি কমু? আপনি তো ভাবি। এবার গাড়িতে ওঠেন। আহিল ভাইয়া কইয়া দিছে গাড়িতে কইরা আপনারে দিয়াইতে। রাফিয়ার পাশে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল রিপা, আর পারছে না। রাফিয়া যে কিছুতেই এই গাড়িতে উঠবে না তা সে জানে, কিন্তু না উঠলে আবার আহিল রাফিয়ার খবর করে ছাড়বে। এত করে বলছে, চলে যাই, সমস্যা কি? তোর ইচ্ছে হলে তুই যা, আর আপনি আপনার আহিল ভাইকে বলে দিবেন তার গাড়ি করে আমি কোথাও যাব না, আমি রিক্সা করেই যাব। কথাটা বলে রিপার হাত ধরে টেনে নিয়ে রাস্তার অপর পাশ থেকে রিকশায় উঠে চলে যায়। সাবির আর কি করবে, সে সাথে সাথে আহিলকে কল করে জানিয়ে দেয়, একটা ঘাততারাকে বিয়ে করেছি। শোন সাব্বির, তুইও রিক্সা ফলো করবি, যতক্ষণ না আবার ভার্সিটি থেকে বের হয়ে বাড়ি ফিরে তুই নজর রাখবি। আচ্ছা ভাই, চিন্তা করেন না। কলটা কেটে দিয়ে আহিল চেয়ারের গায়ে এলিয়ে দেয়। এই মেয়ে কিছুতেই ওকে শান্তি দেবে না। ইচ্ছে করছে তুলে নিয়ে আসতে, কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য তাও পাচ্ছে না। ও কেমন বউ রে বাবা, স্বামীর কথা শোনে না। আহিলকে এইভাবে শুয়ে থাকতে দেখে শাওন এগিয়ে আসে। কি বলছিলাম না, বিয়ে করিস না, এবার বুঝ ঠেলা। আহিল শাওনের কথার কোনো উত্তর দেয় না, মুচকে এসে আবার ঠিক হয়ে বসে। ওই দিকের কি খবর? কোনো খবর নাই, দুইজনকে আর দেখাও যায়নি। বাড়িতে ও নাকি আসেনি। আর রুদ্র ওর প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় রুদ্র আমার মনে মনে কিছু একটা করার কথা ভাবছে। লাভ নেই, ও আর কিছু করতে পারবে না। আর মাত্র 3 দিন পর নির্বাচন, এতটুকু সময়ে ওর পক্ষে কিছুই করা সম্ভব না। তারপরও ওকে আমার সুবিধা মনে হয় না। চোখ কান খুলে কাজ করতে বল সবাইকে। যাই হয়ে যাক, যতই ঝামেলা হয়ে যাক, সাধারণ মানুষ যাতে এতে না জড়ায়। আহিল শাওনের সাথে আরও কিছু কথা বলে আবার বেরিয়ে পড়ে অন্য কাজে। না বাড়িতে যেতে পারছে আর না বউয়ের কাছে, শুধু গাড়ি নিয়ে চরকির মতন ঘুরে বেড়াচ্ছে। বারবার ফোন করে রাফিয়ার খবর নিয়েছে। ভার্সিটি শেষে একসাথে বের হয় রিপা আর রাফিয়া। এইবারও চোখে পড়ে সেই গাড়ি, কিন্তু রাফিয়া গাড়ির দিকে না তাকিয়ে আবার রিকশায় উঠে বসে। তোর কপালে দুঃখ আছে দেখিস, আগে না হয় দেখতে পারতি না, এখন তো তোর হাজবেন্ড হয় রাফিয়া। চুপ কর, কিসের হাজব্যান্ড? তোরা সবাই মিলে বুদ্ধি করে আমাকে বিয়ে দিয়েছিস। আমি কি বলেছিলাম ওনাকে বিয়ে করব? এত জেদ রাখিস না বোন, তোর ভালোর জন্যই। আহিল ভাইয়ের জন্য কত মেয়ে পাগল জানিস, আর তুই পেয়েও এমন করছিস। সবাই যার জন্য পাগল, আমি তার জন্য পাগল নয়। রিপা আর কিছু বলতে পারে না, চুপ করে বসে থাকে। বাড়ির সামনে এসে রিকশা থেকে নেমে ওরা ভেতরে চলে যায়। এই খবর আহিলের কানে পৌঁছতেই আহিলের অস্থিরতা কমে। বাড়িতে গিয়ে রাফিয়া সোজা বিছানায় গায়ে এলিয়ে দেয়। এখন প্রায় বিকেল হয়ে এসেছে। রাফিয়া আবার উঠে ফ্রেশ হয়ে আনিসুল হকের রুমে যায়। কিছুটা সময় গল্প করে আবার বেরিয়ে আসে। রিপা আর ওর মায়ের সাথে বসে বসে গল্প করে। সন্ধ্যার দিকে রাফিয়া রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। প্রচুর ঘুম পাচ্ছে তার। রাফিয়া ঘুম ভাঙে রাত 1:30টার দিকে। হুট করে চোখ মেলে তাকায়, পুরো ঘরে শুধু একটা মোমবাতি জ্বলছে। আর সেই আলোতেই রাফিয়া দেখে আহিল ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছে। রাফিয়া কিছু না বুঝেই জোরে চিৎকার দিয়ে ফেলে। আহিল ভাবেনি রাফিয়া চিৎকার করবে, সাথে সাথে আহিল রাফিয়ার মুখ চেপে ধরে। এই মেয়ে, তোমার বাপ খালা তো নির্লজ্জ ভাববে। রাফিয়া কিছু বলতে পারছে না, কারণ আহিল তার মুখ চেপে ধরেছে। ব্যাপারটা আহিল বুঝতে পেরে রাফিয়ার মুখ ছেড়ে দেয়। এই, আপনি আমার ঘরে কি করছেন? আর রিপা কোথায়? ছি বউ, এইগুলো কোনো কথা? বউ জামাই যদি একসাথে থাকে, সেখানে আর কেউ কি থাকে? চুপ থাকুন, আপনি কেন এসেছেন? আর এইভাবে আমার দিকে ঝুঁকে কি দেখছিলেন? তোমাকে বিছানায় গা এলিয়ে দিয়ে বললাম আমি। এইটা কি হচ্ছে? আমি কিন্তু আবার চিৎকার করব। করো, যত ইচ্ছে চিৎকার করো। কাল সকালে তো আমি চলে যাব, তুমি তো থাকবে মুখ দেখিয়ে সবাইকে। কেন এসেছেন? আর আপনাকে আসতে দিল কে আমার ঘরে? আহিল রাফিয়ার এত প্রশ্নে খুব বিরক্ত। ও এসেছে রাফিয়াকে দেখতে আর সকালে ঘাড় তেরামির জবাব দিতে, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসায় আর ফিরে যায়নি। বিয়ে করা বই তো এইভাবেই রয়ে গেছে। আহিল এইবার উঠে বসে রাফিয়াকে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজে ওর ওপরে ঝুঁকে পড়ে, তবে পুরোপুরি রাফিয়ার ওপর ভর দেয় না।
হঠাৎ এমন হওয়ায় রাফিয়াও বেশ অবাক হয়। বারবার আহিলের বুকে ধাক্কা দিতে থাকে ওকে সরানোর জন্য, কিন্তু আহিলের ওই শরীর রাফিয়ার ছোট্ট হাতের ধাক্কা কিছুই করতে পারবে না। যেই দিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকে জ্বালিয়ে যাচ্ছ। এত ঘাততার কেন তুমি? হ্যাঁ, সকাল আবার গাড়িতে উঠোনি কেন? যে দেখে রিক্সা করে আসলে যদি আবার কিডন্যাপ হয়ে যাও, কে বাঁচাবে? হলে হব, আপনাকে তো বাঁচাতে বলিনি। আমার উপর থেকে সরুন বলছি। কি পেয়েছেন কি? জোর করে বিয়ে করে নিলেন, এখন আবার জোর করে কাছে আসতে চাইছেন? শেষের কথাটা শুনে আহিল আর একটু এগিয়ে যায় রাফিয়ার দিকে। রাফিয়ার চোখ মুখ খিচে ধরে সাথে সাথে আহিল আস্তে করে একটা ফু দেয় রাফিয়ার মুখের ওপর। কাছে আসতে হলে জোর করে আসতে হয় নাকি? আমি কাছে আসবো ভালোবেসে। আসার দরকার নেই, সরে যান। তুমি কি চাইছো আমি তোমার কাছে যাই? আমি কি আপনার মতো অসভ্য? আহিল রাফিয়ার মুখের দিকে তাকায়। মেয়েটা চোখ বন্ধ করে আছে, দেখতে একটা ছোট্ট পরীর মতন লাগছে। আহিল ভালো করে রাফিয়ার দিকে নজর দেয়। একটা বেবি পিঙ্ক কালারের টি শার্ট পরে আছে। আহিলের চোখ যায় রাফিয়ার ফর্সা গলায়। আহিল আস্তে আস্তে মুখ নিয়ে যায় রাফিয়ার গলায়, মুখ ডুবিয়ে দেয়। রাফিয়ার সাথে সাথে হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে। এইভাবে যদি কেউ কাছে আসে, সে যদি হয় আবার নিজের স্বামী, তাহলে কোন মেয়ে নিজেকে ঠিক রাখতে পারে? এই মুহূর্তে রাফিয়া যেন নিজের জেদের কাছে হেরে যাচ্ছে। আহিলও নিজের মধ্যে নেই। সে রাফিয়ার গলায় পাগলের মতন চুমু দিতে শুরু করে। একটা পর্যায়ে কামড়ে ধরে রাফিয়ার গলা। রাফিয়ার সাথে সাথে একটা চিৎকার করে ওঠে। নিজের সমস্ত শক্তি দিয়ে আহিলকে ধাক্কা দেয় রাফিয়া। আহিলের হুঁশ ফিরে আসে, দ্রুত রাফিয়ার উপর থেকে উঠে বসে। রাফিয়া গলায় হাত দিয়ে কান্না করে দেয়। আহিলের নিজেকে অপরাধী মনে হচ্ছে। চুমু পর্যন্ত মেয়েটা তো ঠিকই ছিল, কামড় দেওয়াটা? আহিল এগিয়ে যায় রাফিয়ার দিকে, রাফিয়াকে উঠে বসিয়ে জড়িয়ে ধরে। সরি বউ, আমি নিজের মধ্যে ছিলাম না। বিশ্বাস করো, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। লক্ষ্মী বউ, তাকাও আমার দিকে। আহিলের এমন আহ্লাদি কথায় রাফিয়ার রাগ আরও বেড়ে যায়। রাফিয়া আহিলকে ধাক্কা দিয়ে আবার বিছানায় ফেলে দেয়, নিজে আহিলের উপরে উঠে বসে। আহিল অবাক না হয়ে পাচ্ছে না, তার বউ কি পাগল হয়ে গেল নাকি? রাফিয়া উঠে বসে আহিলের ঘাড়ে জোরে জোরে কামড় দিতে শুরু করে। একটা না দুইটা না, সমান তালে দিয়ে যাচ্ছে। এত জোরে কামড়গুলো দিচ্ছে আহিলের জান বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওই কিছু বলছে না, চুপ করে সহ্য করছে। রাফিয়া এক পর্যায়ে ধীরে ধীরে কামড় দিতে থাকে, তবুও থামে না। আহিলের পুরো ঘাড় লাল বর্ণ ধারণ করেছে। রাফিয়া একটা পর্যায়ে থেমে যায়, ঘাট থেকে মুখ সরিয়ে আহিলের দিকে তাকায়। আপনি যতই মাস্তান হন না কেন, আমার সাথে লাগতে আসবেন না, মেরে ফেলবো একেবারে। আহিলের ঘাড় নড়াতে পারছে না, ব্যথার সাথে জ্বলে যাচ্ছে। রাফিয়া আহিলের ওপর থেকে উঠতে যাবে, আহিল হাত ধরে আটকে দেয়, নিজের বুকে নিয়ে আসে রাফিয়াকে। রাফিয়া উঠে যেতে চাইলে আরও শক্ত করে ধরে। রাফিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এই যে এই কামড়গুলোর ব্যথা তোমাকে ফিরিয়ে দিতে আমার একটু সময় লাগতো না বউ। শুধু এখনই চাই না এই ব্যথাগুলো ফিরিয়ে দিতে। বুকে থাকো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। আহিলের এমন শান্ত কণ্ঠে বুক কেঁপে ওঠে রাফিয়ার। বউ বউ করছে কেন? রাফিয়ার মায়া হয় আহিলের জন্য। কি করুন আবার আবদার, ঘুমাতে দাও। রাফিয়া আর কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে আহিলের বুকে। একটু সময় পরেই আহিল ঘুমিয়ে যায়। রাফিয়া মাথা তুলে তাকায় আহিলের দিকে, চোখে মুখে ক্লান্তি। সাদা পাঞ্জাবি পরিহিত আহিলকে দেখে রাফিয়া তাকিয়ে থাকে। ভোরের দিকে ঘুম ভাঙে আহিলের, চোখ মেলে তাকাতে থেকে পুরো রুম অন্ধকার হয়ে আছে। ভোরের আলো ফুটেছে মাত্র। আহিল লক্ষ্য করে রাফিয়া ওর বুকের ওপর মাথা দিয়ে পায়ের ওপর পা তুলে আরামে ঘুমিয়ে আছে। আহিল একটু মুচকি হাসে, তারপর রাফিয়ার কপালে আলতো করে একটা চুমু খেয়ে রাফিয়াকে ভালো করে শুয়ে দিয়ে উঠে বসে। বিছানার পাশে টেবিলের উপর থেকে ফোন আর মানি ব্যাগটা নিয়ে দরজা খুলে বেরিয়ে যায় আহিল। বাইরে এসে দেখে রিপা দাঁড়িয়ে আছে। নাস্তা করে গেলে হতো না ভাইয়া? অন্য একদিন করব, আজকে আসি। আহিল বেরিয়ে যায়। রিপা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আবার নিজের ঘরে গিয়ে রাফিয়ার পাশে শুয়ে পড়ে। কাল অনেক রাতে হুট করে আহিল চলে আসে, তখন বাকিরা ঘুমে। রিপা বুঝতে পারে বিষয়টা, তাই নিজেই রুম ছেড়ে দিয়ে বসার ঘরের সোফায় গিয়ে শুয়ে পড়ে, আর আহিল রাফিয়ার কাছে। বাড়ি ফিরে আহিল দ্রুত শাওয়ার নিতে চলে যায়। পানি ঘাড়ে লাগতেই জ্বলে ওঠে। কোনো রকমে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে আর নিজের ঘর দেখছে। ঘাড়ে কামড়ের দাগগুলো ফুটে আছে, তাও একটা দুটো না, অনেকগুলো কামড়। আহিল আলমারি খুলে একটা সাদা পাঞ্জাবি বের করে পরে নিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। চারদিকে আহিলের নাম থাকলেও রুদ্র যে কোনো ঝামেলা করবে না, এইটা নিয়ে একেবারে নিশ্চিত নয় আহিল। তার মধ্যে রিজনের খবর কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। গাড়ি নিয়ে আহিল চলে আসে ক্লাব ঘরে।
একাই এসেছে, মনের ভেতর প্রচুর অশান্তি হচ্ছে আহিলের। শাওনকে ফোন করে চলে আসতে বলে। সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে রাফিয়া এই দিক ওই দিক তাকিয়ে দেখে কেউ নেই। রাফিয়ার মনে পড়ে কাল তো আহিল ছিল, স্পষ্ট মনে আছে ওর। রাফিয়া উঠে বসে ফ্রেশ হয়ে এসে আবার বিছানায় বসে, তখনই রিপা রুমে ঢোকে। করি, তুই এমন সঙ্গের মতো বসে আছিস কেন? কি হয়েছে? কিছু না। কাল রাতে তুই কোথায় ছিলি? বসার ঘরে। কেন? ওমা, এখন কি তোদের বর বউয়ের মাঝে কবাবি হাড্ডি হব নাকি? তুই ওনাকে ঢুকতে দিয়েছিস, তাই না? রাফিয়া এই কথা শুনে রাগী চোখে রিপার দিকে তাকায়। রিপা ভয় না পেয়ে উল্টো রাফিয়ার কাছে এসে বসে। তারপর রাফিয়ার কানে কানে বলে, বর বলে মানিস না, আবার বরের আদর তো ঠিকই নিয়েছিস। মানুষ এমনই, বুঝলি? কিসের আদর? হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। কিসের আদর ওইটা আমার ঘাড় দেখে বোঝা যাচ্ছে। আর এইভাবে বসে না থেকে সাবান নিয়ে রেডি হ, ভার্সিটিও তো যেতে হবে নাকি? কথাটা বলে রিপা রেডি হতে চলে যায়। রাফিয়া চুপ করে বসে থাকে। রিপার সব কথাই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। রাফিয়া উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সত্যি ঘাড়ের একটা জায়গায় লাল হয়ে আছে। রাফিয়া এবার বুঝতে পারে রিপা কেন এসব বলেছে। রাফিয়ার প্রচুর মেজাজ খারাপ হয় আহিলের ওপর। রাফিয়াও রেডি হতে চলে যায়। রিপা আর রাফিয়া রাস্তায় বেরিয়ে দেখে আজকেও সেই গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু রাফিয়া ওঠে না। রিপাকে নিয়ে রিকশায় উঠে বসে। আজকে উঠলি না গাড়িতে? দেখিস রাতে আবারও চলে আসবে। আজকে এসে দেখুক না একবার, আমি বাবার কাছে যদি না বলেছি। ছি, তোর বিয়ে করা জামাই তোর সাথে এসে থাকবে, এটা তুই আঙ্কেলকে বলবি? রাফিয়া কথাটা শুনে সত্যিই বুঝতে পারে এইসব কথা কি বাবাকে বলা যায় নাকি। চুপ কর, আসুক না আজকে, ওই ব্যাটার খবর করে ছাড়বো আমি। কি লাভ? 2 দিন পরে এমনিতেও নিয়ে যাবে তোকে। মানে? তোর কি মনে হয় আহিল ভাই তোকে এইভাবে রেখে দেবে বিয়ে করে? আঙ্কেল শুধু বলেছে বলে নির্বাচন শেষ হওয়ার আগেই তোকে কিছুতেই দেবে না, তাই সে মেনে নিয়েছে। থাকতে না পেরে কালই চলে আসছে। আর 2 দিন পর তো নির্বাচন শেষ, তোকে নিতে দেরি করবে বলে তোর মনে হয়? কথাগুলো শুনে রাফিয়ার মনের অস্থিরতা শুরু হয়। আর 2 দিন বাকি, তারপর কি ওই লোকটার সাথে সংসার বাঁধতে হবে? রাফিয়া একটু নড়েচড়ে বসে। আহিল জানতে পেরেছে রাফিয়া আজকেও ওর গাড়ি করে যায়নি। আহিলের প্রচুর রাগ হয়। এত ব্যস্ততার মধ্যে থেকে কিভাবে কি সামলাবে বুঝে উঠতে পারে না। এই জন্যই গুরুজনেরা বলে গেছে, নারীর মায়ে বললে জীবন শেষ। গলার কাঠটা মতো না পারবে গিলতে আর না পারবে ফেলতে। আজকের নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে ভোট। আহিল নিজের ক্লাব ঘরে চেয়ারে চুপ করে বসে আছে, ওর আশেপাশে বাকিরা। কিন্তু অবাক করা বিষয় হলো সকাল থেকে কোথাও রুদ্রকে দেখতে পায়নি আহিলের লোকেরা। শাওন এই বিষয় নিয়ে ভাবছে, তবে আহিল অনেকটা রিল্যাক্স মুডে আছে। রাফিয়ার আজকে ভার্সিটি বন্ধ ভোটের কারণে। রাফিয়া তাই একটু দেরিতেই উঠেছে ঘুম থেকে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রাফিয়ার বাবা আর খালা 2 জন মিলে বের হচ্ছে। রিপা সোফায় বসে বসে টিভি দেখছে। কোথায় যাচ্ছ খালামণি তোমরা? কোথায় আবার? ভোট কেন্দ্রে যাচ্ছি, ভোট দিতে হবে না? তা না হয় বুঝলাম, কিন্তু তুমি কেন যাচ্ছ বাবা? বিয়ে সাহেব যেতে বললো তাই যাচ্ছি, দেখে আসি একটু। রাফিয়া হতাশ, আর কোনো কথাই বলে না ওনারা, বেরিয়ে যায়। রাফিয়া সোফায় শুয়ে পড়ে। শুয়ে পড়লো কেন? তো কি করব, নাচবো? এখন নাচবি কেন? নাচবি তো সন্ধ্যায়। তোর একমাত্র জামাই এমপি হচ্ছে, তুই হয়ে যাবি এমপির বউ। রাফিয়া এসব শুনে একটা মুখ ভেঙচি দেয়, তারপর আবার শুয়ে পড়ে। সারাদিন শেষে সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। এই সময়ের জন্যই সবাই অপেক্ষায় ছিল। রাফিয়া নিজের রুমে গিয়ে বসে আছে, বাকিরা টিভির সামনে বসে আছে। রাফিয়া চাইছে কিন্তু যেতে পারছে না। কেন যেন ওরও খুব ভয় করছে, যদি আহিল হেরে যায় মানুষের ভীষণ মন খারাপ হবে। এই সবই বসে বসে ভাবছে। হঠাৎ করে বাইরে থেকে চিল্লাচিল্লির শব্দ পায় রাফিয়া, উঠে যায় বারান্দায়। রিপা দৌড়ে রাফিয়ার কাছে যায়। এমপির বউ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোমার এমপির জন্য অপেক্ষা করছো? ফালতু বকবি না তো, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। জানি জানি, আর বলতে হবে না। রাফিয়া আর কোনো উত্তর দেয় না, চুপ করে বারান্দায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আহিল তার জয়ের খবর শুনেও তেমন কোনো প্রতিক্রিয়া করেনি। এমন মনে হচ্ছে ফলাফলটা আগে থেকে জানা। সব কাজ সেরে আহিল রাতে বাড়ি ফেরে। হাবিব আহমেদ আর রেবেকা বেগম সোফায় বসে আছে। আহিল তাদের দিকে এগিয়ে গিয়ে দুজনকে একসাথে জড়িয়ে ধরে। হাবিব আহমেদ জানতেন তার ছেলে তাকে নিরাশ করবে না কিছুতেই। সবশেষে আহিল নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রেবেকা বেগম টেবিলে খাবার বাড়ছে। কি রে, এখন আবার কোথায় যাচ্ছিস?
আয় খেয়ে নিবি আয়। মা, এখন তো খেতে পারবো না। সারাদিন চলে গেছে, তোমার ছেলে তার বউয়ের সাথে একটু কথা বলতে পারেনি। এখন যদি না যাই তো বউ তো আমার ছেড়ে চলে যাবে মা। আমি ফোন দিয়েছিলাম বিয়াইকে, আর বউকে রেখে থাকতে হবে না তোমার। এবার বউ আনার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি মা। কথাটা বলে আহিল দ্রুত পায়ে বেরিয়ে যায়। রেবেকা বেগম ছেলের কাণ্ড দেখে মুচকি হাসে। আহিল গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তার বউ তো তার খবর জীবনেও নেবে না, তাই বলে কি সেও নেবে না? আহিল রিপাদের বাড়ির সামনে এসে গাড়ি থামায়। রাফিয়ার নাম্বারে কল করে। রাফিয়া তখন টেবিলে বসে পড়ছিল। আহিলের নাম্বার দেখে রাফিয়ার সাথে সাথেই কেটে দেয়। কেন যেন খুব রাগ হচ্ছে ওর। আহিল আবার কল করে, রাফিয়া আবারও কেটে দেয়। এইবার আহিল মেসেজ দিয়ে বলে, যদি 5 মিনিটের মধ্যে নিচে নেমে না আসো, আমার থেকে খারাপ কেউ হবে না। রাফিয়া মেসেজ দেখেও কিছু বলে না। আহিল আবারও মেসেজ দেয়। এইবার রাফিয়া উঠে বারান্দায় এসে দাঁড়ায়। আহিল ওকে দেখে একটা মুচকি হাসি দেয়, আর তার বিনিময়ে রাফিয়া দেয় মুখ ভেঙচি। আহিল ওকে ইশারায় নামতে বলে। রাফিয়া চলে যেতে চায়, কিন্তু কি ভেবে দরজা খুলে নিচে যাবে। গেট দিয়ে বের হয়ে ধীরে ধীরে আহিলের সামনে এসে দাঁড়ায়। আহিল ও রাফিয়ার দিকে একটু ঝুঁকে হুট করে রাফিয়াকে করে তুলে নেয়। রাফিয়া ভাবতেও পারেনি আহিল এমন কিছু করবে। করছেন কি আপনি? মানুষ দেখবে। নামান আমাকে, অসভ্য লোক। রাস্তাঘাটে অসভ্যতামি করছেন। আহিল কোনো উত্তর না দিয়ে রাফিয়াকে গাড়িতে বসিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। রাফিয়া বুঝতেই পারছে না কিছু। গাড়িতে উঠে আহিল রাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি জানি তুমি আমাকে একটু সহ্য করতে পারো না। আমি বর হিসেবে খুব বাজে। এখন একটু নড়বে না, এইভাবে আমাকে থাকতে দাও। আমি ভীষণ ক্লান্ত বউ, তুমি ছাড়া শান্তির জায়গা আমার নেই। আহিলের এমন কথায় রাফিয়া একেবারে চুপ হয়ে যায়। লোকটার এমন অধিকার বোধ রাফিয়াকে দুর্বল করে দিচ্ছে। রাফিয়া চুপ করে বসে থাকে। আহিল ওকে আরও কাছে টেনে নেয়। গাড়ির লাইট অফ থাকায় কিছুই দেখা যাচ্ছে না, শুধু অনুভব করা যাচ্ছে। আহিল একটু পরেই রাফিয়াকে আবার ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসে। কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দেয়। কোথায় যাচ্ছেন? আমাকে রেখে যান। আমি কোথাও যাব না। চুপ করে বসে থাকো, কোনো কথা না। বসে থাকবো না। আমি কোনো হরিদাস পাল না যে আমার সব কথা শুনতে হবে। আমাকে জায়গা মতো দিয়ে আসুন। চুপ থাকো বউ, আমি তোমাকে খেয়ে ফেলবো না। আপনাকে আমি বিশ্বাস করি না। আমিও তোমাকে করি না। ওই দিন যা করেছ, এখন আমার ঘাড়ে দাগ আছে। রাফিয়া তাকিয়ে দেখে আসলেই আহিলের ঘাড়ে অনেকগুলো দাগ। এমনিতে আহিল সবসময় পাঞ্জাবি পরে, তবে এখন টি শার্ট পরায় স্পষ্ট দাগগুলো দেখা যাচ্ছে। আপনি আগে করেছেন কেন? আমি করলে তুমি করবে নাকি? অবশ্যই। আচ্ছা, তাহলে রেডি থাকো। কিসের জন্য? সময় হলে দেখতে পাবে। এবার চুপ থাকো। রাফিয়া সত্যি চুপ করে থাকে। গাড়ি চলছে তো চলছেই, প্রায় অনেকটাই সময় পরে গাড়ি এসে একটা সুন্দর রাস্তায় থামে। আহিল গাড়ি থেকে নেমে রাফিয়াকেও নামায়। রাফিয়া নেমেই ওর চোখ বড় বড় হয়ে যায়। কি সুন্দর রাস্তা, দুই পাশে গাছপালা। রাস্তায় এক পাশ ধরে অনেকগুলো ল্যাম্পপোস্টের বাতি, যা দিয়ে পুরো রাস্তা সুন্দরভাবে দেখা যাচ্ছে। রাফিয়ার মনটা খুশি হয়ে যায়। আহিল জানতো এখানে আসলে রাফিয়ার মন ভালো হবেই। রাফিয়ার পাশে এসে দাঁড়ায় আহিল, তারপর শক্ত করে রাফিয়ার হাত ধরে। রাফিয়াও কিছু বলে না। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। কিছুটা দূরেই একটা চায়ের টং দোকান দেখতে পায়। দুজনে গিয়ে সেখানে বসে। আশেপাশে অল্প কিছু মানুষও আছে, তবে রাফিয়া আর অবাক হচ্ছে এই রাত 12টায়ও মানুষ চা খেতে বের হয়। কি ভাবছো? না, ভাবছি যে মানুষ এই রাত 12টায়ও চা খেতে এখানে আসে। কেন আসবে না? প্রিয় মানুষটাকে নিয়ে আসে। দোকানের নাম দেখো না, প্রেম চা। মানে হচ্ছে যারা প্রেম করে তারা এখানে এসে চা খায়। যারা শুধু প্রেম করে তারাই আসে, বাকিরা আসলে কি চা দেয় না? দেয় তো। আমি তো আগে একাই আসতাম, আমাকেও দিত। আপনি আগেও এখানে এসেছেন? অনেকবার ইচ্ছে ছিল প্রিয় মানুষটাকে নিয়ে আসার, আজকে তা পূরণ হয়ে গেল। রাফিয়া অবাক হয় আহিলের এই কথা শুনে। রাফিয়া ওর প্রিয় মানুষ, এইটাও সম্ভব? রাফিয়া আর আহিল আরও টুকটাক কথা বলে চা শেষ করে, আবার গাড়ি করে চলে আসে। পুরো রাস্তায় রাফিয়া শুধু ভেবেছে আহিলকে কি জিজ্ঞেস করবে রাফিয়া তার প্রিয় মানুষ কিনা, কিন্তু জড়তা কাজ করায় আর বলতে পারেনি। বাসার সামনে এসে গাড়ি থামায় আহিল। রাফিয়া নেমে যেতে নেবে আহিল রাফিয়ার হাত ধরে ফেলে। রাফিয়া ঘুরে তাকায় আহিলের দিকে। তুমি আমার প্রিয় মানুষ, ভীষণ প্রিয় মানুষ। যাও গিয়ে ঘুমিয়ে পড়বে, খুব তাড়াতাড়ি তোমায় নিতে আসবো। তৈরি থেকে বউ। বলে রাফিয়ার কপালে একটা চুমু খায়।
রাফিয়া চোখ বন্ধ করে ফেলে। আহিল চুমুকেও দেখে রাফিয়া চোখ বন্ধ করে আছে। আহিলের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। ঠোঁটে কি একটু চুমু খেতে পারি বউ? অনুমতি কি দেওয়া যাবে? রাফিয়ার সাথে সাথে চোখ মেলে তাকায়। আহিল আস্তে করে একটা ধাক্কা দিয়ে গাড়ি থেকে নেমে বেরিয়ে যায়, দৌড়ে বাসায় চলে যায়। আহিল মুচকে এসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাফিয়া দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করে। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। রাফিয়ার হাতে ফোনও নেই। অন্ধকারের মধ্যেই রাফিয়া অনুমান করে রাফিয়া নিজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করে রাফিয়া রুমের বাতি জ্বালিয়ে দেয়। বাতি জ্বলতে রাফিয়া আঁতকে ওঠে। রিপা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রাফিয়া দৌড়ে রিপার কাছে যায়। রিপার মাথা ফেটে অনবরত রক্ত বেরোচ্ছে। রাফিয়া রিপার মাথা ওর কোলে রাখে। এই রিপা, কি হয়েছে তোর বোন? চোখ খুল না, কে তোর মাথায় আঘাত করেছে বল আমায়। রিপার কোনো সারা শব্দ নেই। রাফিয়া রিপার নার্ভ চেক করে, চলছে না। রাফিয়া বুঝতে পারে রিপা আর নেই। তখনই ওর মাথায় আসে রিপার এই অবস্থায় ও একবারও ওর খালামণি আর ওর বাবা কেন বেরিয়ে এলো না। রাফিয়ার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। দৌড়ে যায় রিফা ওর খালামণির ঘরে। লাইট জ্বালাতেই চোখে পড়ে বিছানায় পড়ে থাকা তার আদরের খালামণিকে। রাফিয়া দৌড়ে ওনার কাছে যায়। খেয়াল করে বুঝতে পারে তার খালামণি আর নেই। তাকে ঠিক বুকের মাঝখানটায় গুলি করা হয়েছে। রাফিয়ার ভয়ে শরীর কাঁপতে শুরু করে। কোনো রকম আওয়াজ না করেই বাবার ঘরের দিকে পা বাড়ায়, যেন রাফিয়া আগে থেকে জানে ওর বাবার ঘরেও একই রকম কিছু হয়েছে। রুমের দরজাটা খুলতেই রাফিয়া চোখ দুটো বন্ধ করে নেয়। সাথে সাথে জ্ঞান হারায় রাফিয়া। ঠিক 2 দিন পরে রাফিয়ার জ্ঞান ফেরে। চোখ মেলে তাকাতে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। চোখ মেলে এখনও ঠিকভাবে তাকাতে পারছে না রাফিয়া। তাকাতে গেলেই চোখে ভীষণ যন্ত্রণা করছে। রাফিয়া চোখ বন্ধ করে নেয়। সে বুঝতে পেরে একজন তাকে আবার বেডে শুইয়ে দিচ্ছে। রাফিয়া শুয়ে পড়ে। অনেকটা সময় নিয়ে আবার চোখ মেলে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা আহিলকে দেখেই রাফিয়ার মাথায় রক্ত উঠে যায়। রাফিয়াকে তাকাতেই দেখেই আহিল এগিয়ে যায় রাফিয়ার দিকে। আহিল কাছে আসতেই রাফিয়া ধাক্কা দিয়ে আহিলকে দূরে সরিয়ে দেয়। এতে আহিল অনেকটা অবাক হয়, কিন্তু চুপ থাকে। রাফিয়া উঠে দাঁড়ায়। আহিলের দিকে এগিয়ে গিয়ে আহিলের কলার পাঞ্জাবি খামচে ধরে। খবরদার আমার কাছে আসবেন না। কেন এসেছেন আপনি? দয়া দেখাতে? লাগবে না আপনার দয়া। কেন দূরে নিয়ে গিয়েছিলেন সেই দিন? ভাবছেন আমি কিছুই বুঝিনি? সব বুঝেছি আমি। আপনি কেন করলেন এইটা? রাফিয়ার কথাগুলো শুনে আহিল অনেকটা অবাক হয়। আহিল বুঝতে পারছে যে রাফিয়া ওর পরিবারের এমন ঘটনায় আহিলকে দায়ী করছে। ঠান্ডা হও, তুমি অসুস্থ। কথাটা বলে আহিল রাফিয়ার হাত ধরতে নিলেই রাফিয়া আরো দূরে চলে যায়। মিস্টার আদিয়ান আহমেদ আহিল, আপনার কোনো রকমের দয়া বা ভালোবাসার কোনো প্রয়োজন আমার নেই। চাই না আমার কিছুই। কথাটা বলে রাফিয়া নিজেই রুম থেকে বেরিয়ে যায়। আহিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে। শেষে কিনা রাফিয়া ভাবছে আহিল এসবের সাথে জড়িত। আহিল কিছুটা সময় নিয়ে নিজেও বের হয়। এর মধ্যে রাফিয়া হসপিটাল থেকে বেরিয়ে গেছে। আহিল বের হয়ে দ্রুত সেই দিকে যায়। দেখে রাফিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আহিল গিয়ে দৌড়ে রাফিয়ার হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ? আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আমার জানা মতে আমার বাবার কোনো শত্রু ছিল না, আর না আমার খালামণির, রান্নার রিপার। রিজন ভাইয়ার তো কোনো খোঁজই নেই। শুধুমাত্র আপনার শত্রু আছে, তাও হাতে গুনে শেষ করার মতো নয়। এর আগেও একবার আপনার জন্য আমার কিডন্যাপ করা হলো। আর এখন কি নিয়ে বাঁচবো বলুন তো আমি? বাবাকে ছাড়া কিভাবে সম্ভব? 3 জন মানুষকে গুলি করে মেরে দিল, আর এটা আমি ভাববো এমনিতেই? হাত ছেড়ে দিন আমার। না, আমি আপনার হাত ধরতে চাই না। আর না চাই আপনি কোনো দিন আমার এই হাত ধরেন। আমার বাবা যে আমার ভুল মানুষের হাতে তুলে দিয়েছে, আফসোস সেইটা বাবাকে বুঝাতে পারিনি। শুধু এতটুকুতে বুঝে নিলে সব? রাফিয়া কোনো উত্তর না দিয়ে আহিলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। সামনের দিকে হাঁটতে শুরু করে।